বলতে পারে যে এই সমস্ত সেফটি অ্যাক্ট বা সেফটি ম্যানুয়াল এগুলো আমাদের এমপ্লয়ি সকলকে মেনে চলতে হবে, তো সেগুলো মেনে চলতে হবে, এটাই বলা হয়েছিল পয়েন্ট 4-এ। এটাই হচ্ছে 3-4টে পয়েন্ট ছিল। ঠিক আছে, আরেকটা স্যার ওই ডুজ যেটা রয়েছে, হ্যাঁ, স্যার 2 নম্বর পয়েন্ট যেটা দ্য রাইট চয়েস ফর দ্য জব, ওটা স্যার কি মিনিং আছে? রাইট চয়েস ফর দ্য জব, হ্যাঁ স্যার, ওই কোন পয়েন্টটা বলো তো? রয়েছে ওইখানে। কত নাম্বার পয়েন্টে বলো তো, কোন পেজে? ওই 17 নম্বর পেজে। আচ্ছা আচ্ছা, ও রাইট চয়েস ফর দ্য জব মানে যে কাজের জন্য কোনো ইনস্টলেশনকে সিলেক্ট করা হয়েছে সেই সেই ইকুইপমেন্টটা ওই মানে পারপাসে সুইটেবল কিনা সেটা দেখতে হবে। মানে কোনো একটা মোটর সাপোজ সেটা ইনডোরে চলার জন্য জাস্টিফাইড বা ইনডোরে চলার মতো সুইটেবল, এবার সেটাকে যদি আউটডোর এনভায়রনমেন্টে রাখা হয় সেটা তো ঠিক নয়। তাহলে এটা অপারেটরের দায়িত্ব যে যে ইকুইপমেন্টটা কেনা হয়েছে সেটা ঠিক জায়গায় লাগানো হয় যেন হয় সেটাকে এনশিওর করা। যেমন ধরো কোনো সার্কিট ব্রেকার, সেটা হয়তো মানে সাবস্টেশনের কন্ট্রোল রুমের ভেতরে রাখার কথা, কেউ যদি মনে করে সেটাকে বাইরে আউটডোরে বাতাসের মধ্যে রেখে দেবো, সেটা জাস্টিফাইড নয়। ঠিক আছে, মানে ঠিক জায়গায় ঠিক ইকুইপমেন্টটা যেন চলে সেটা দেখা, সেটাই হচ্ছে অপারেটরের একটা কর্তব্য। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা আজকে আমাদের যেটা নর্মাল ক্লাস সেটা স্টার্ট করি। যে টপিকটা আমরা ডিসকাশন করছিলাম, যে টপিকটা আমাদের ডিসকাশন করা হচ্ছিল আগের দিনের ক্লাস থেকে, সেটা হচ্ছে কি জেনারেল মেইনটেনেন্স। সেই জেনারেল মেইনটেনেন্সের মধ্যে আমরা দেখেছি আগের দিন যে বিভিন্ন ধরনের টেস্টিং হয়, কিছু হয় রুটিন টেস্ট, কিছু হয় টাইপ টেস্ট, কিছু হয় স্পেশাল টাইপ অফ টেস্ট। হলো, কেউ কিছু বলছে? টাইপ টেস্ট, রুটিন টেস্ট এবং কিছু হয় স্পেশাল টাইপ অফ টেস্ট। এবার এই যে আমরা বিভিন্ন টেস্টগুলো সম্পর্কে তো জেনেছি আগের দিন, এবার হচ্ছে মেথড অফ টেস্টিং, মানে কোন পদ্ধতিতে আমরা টেস্ট করব সেটার কিছু মেথডস আছে। ঠিক আছে, কিছু কিছু মেথডস আছে। মানে কোনো ক্ষেত্রে হয়তো কোনো টেস্ট ইকুইপমেন্ট যেটা আছে যেটাকে আমরা টেস্ট করতে চাই, তো সেটাকে আমরা ডাইরেক্টলি টেস্ট করব। মানে কোনো মেশিনের ধরো আমরা এফিসিয়েন্সি টেস্ট করতে চাই, সাপোজ কোনো একটা মোটরের আমরা এফিসিয়েন্সি বার করতে চাই, আমরা হয়তো মোটরটাকে কি করবো না, মোটরটাকে আমরা ডাইরেক্টলি লোড অ্যাপ্লাই করব, মানে মোটরটাকে ফুল লোডে আমরা রান করাবো। ঠিক আছে, মোটরটাকে আমরা ফুল লোডে রান করাবো। মোটরের কি জন্য রান করালাম না, মোটরটার এফিসিয়েন্সি বার করার জন্য। মানে ফুল লোড অবস্থায় চললে মোটরটা কতটা মোটরটা হচ্ছে কতটা আমাদের এফিসিয়েন্টলি কাজ করে, বা মোটরের মধ্যে লসেস কতটা হয় সেটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো সেটার জন্য আমরা হয়তো মোটরটাকে ফুল লোডে রান করাবো। এক্ষেত্রে মোটরটাতে যে লোডটা অ্যাপ্লাই করছি সেটা ডাইরেক্টলি করছি, মানে এমন তো নয় যে মোটরটাকে আমরা অন্য কোনো ওয়েতে রান করিয়ে তার এফিসিয়েন্সি ব্যাক ক্যালকুলেশন মেথডে বার করছি, সেটা নয়। আমরা ডাইরেক্টলি বা সরাসরি ভাবে মোটরটাকে আমরা লোড অ্যাপ্লাই করছি, দিয়ে মোটরের এফিসিয়েন্সি ক্যালকুলেট করছি। ঠিক আছে, তাহলে এই ধরনের যে টেস্ট হচ্ছে, এই ধরনের টেস্টটাকে আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট লোড। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট টেস্টিং মেথড। তো এই ধরনের মেথডের মধ্যে মোটরের ক্ষেত্রে এফিসিয়েন্সি বার করার কিছু টেকনিক আছে, যেরকম হচ্ছে ব্রেকস টেস্ট, ক্যালিব্রেটেড মেশিন টেস্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টেকনিক যেগুলোতে আমরা ডাইরেক্টলি কোনো মেশিনের এফিসিয়েন্সি বার করতে পারি। শুধু যে মোটরের ক্ষেত্রে তাই নয়, যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হতে পারে, ট্রান্সফরমার, তার ক্ষেত্রেও হতে পারে। আমরা ডাইরেক্টলি তাতে লোড অ্যাপ্লাই করলাম, লোড অ্যাপ্লাই করে দেখলাম যে তার এফিসিয়েন্সি কত হলো, ফুল লোড অবস্থায় কতটা লস হলো, কতটা কপার লস হলো, কতটা আয়রন লস হলো, সেগুলোকে বিয়োগ করলাম এবং মোটরের আউটপুট ক্যালকুলেট করলাম, ইনপুট ক্যালকুলেট করলাম, মোটরের এফিসিয়েন্সি বার করলাম। বা ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ বার করলাম, ফুল লোড অ্যাপ্লাই করলাম, আউটপুট কারেন্ট বার করলাম, আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট থেকে আমরা আউটপুট পাওয়ার ক্যালকুলেট করলাম, ট্রান্সফরমারের ইনপুট পাওয়ার আমরা ক্যালকুলেট করলাম এবং আউটপুট বাই ইনপুট করে ডাইরেক্টলি আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করলাম। এ ধরনের যে টেস্টিং, যেখানে আমরা সরাসরি ভাবে সেই মেশিনটাকে তার রেটেড কন্ডিশনে রান করিয়ে তার এফিসিয়েন্সি বার করছি, এই ধরনের টেস্টিং মেথডটাকে আমরা বলছি ডাইরেক্ট মেথড। ঠিক আছে, এখানে এখানে মোটরের ক্ষেত্রে কিছু এক্সাম্পল দিয়েছে, ব্রেকস টেস্ট, ক্যালিব্রেটেড মেশিন টেস্ট, এগুলো হচ্ছে এই পর্যায়ে পড়ে যেগুলো ডাইরেক্টলি
মোটরটাকে লোড করা হয় এবং তার এফিসিয়েন্সি ক্যালকুলেট করা হয়। ব্রেক টেস্টে হচ্ছে মোটরের যে টার্মিনাল আছে, মোটরের যে শ্যাফট, সেখানে আমরা ব্রেক অ্যাপ্লাই করি এবং তার মাধ্যমে আমরা দেখি যে ব্রেক অ্যাপ্লাই করে আমরা মোটরটার রোটেশনে বাধা সৃষ্টি করি এবং দেখি যে কতটা কারেন্ট, কতটা লোড আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে বা কতটা এফোর্ট আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে মোটরটার রোটেশনটাকে স্টপ করবার জন্য। তো এইভাবে আমরা সেখান থেকে মেকানিক্যাল আউটপুটটা ক্যালকুলেট করি এবং মোটরের ইনপুট পাওয়ারটা ক্যালকুলেট করি এবং এফিসিয়েন্সি ক্যালকুলেট করি। এগুলো হচ্ছে ডাইরেক্ট মেথড। আবার কখনো কখনো হতে পারে কি ইনডাইরেক্টলি আমরা কোনো মেশিনের এফিসিয়েন্সিকে ক্যালকুলেট করি, সেটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড অফ টেস্টিং। ইনডাইরেক্ট মেথডে কি হয়, এখানেও আমরা মেশিনের এফিসিয়েন্সি ক্যালকুলেট করব, কিন্তু সেই পারপাসে আমরা মেশিনটাকে কিন্তু লোড করব না, মানে মোটরটাকে বা মেশিনটাকে আমরা তার ফুল লোডে রান করাবো সেটা কিন্তু করব না, আমরা নো লোডেই টেস্ট করব। আমরা মোটরটাকে বা মেশিনটাকে নো লোডেই টেস্ট করব। নো লোডে টেস্ট করে আমরা দেখব যে সেই কন্ডিশনে কি হচ্ছে, কতটা নো লোড কারেন্ট পাস করছে, কতটা অন্যান্য লসেস হচ্ছে। সেইখান থেকে মোটরের তো একটা ডেটা বলে দেওয়া থাকে, মোটরের নেম প্লেটে কিছু ডেটা বলে দেওয়া থাকে, সেখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা মোটরের এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করে ফেলবো। এই ধরনের টেস্টিং মেথডটাকে আমরা বলবো হচ্ছে ইনডাইরেক্ট টেস্টিং মেথড। ইনডাইরেক্ট টেস্টিং এর কিছু এক্সাম্পল হচ্ছে সোয়াইনবার্নস টেস্ট অফ ডিসি মোটর। সোয়াইনবার্ন টেস্ট অফ ডিসি মোটর, এটা হচ্ছে একটা এরকম টেকনিক যেখানে আমরা মোটরের এফিসিয়েন্সি ক্যালকুলেট করি, কিন্তু সেই পারপাসে আমরা মোটরটাকে কিন্তু ফুল লোডে যে রান করাই তা কিন্তু নয়। যেরকম হচ্ছে এখানে আমরা ফর এক্সাম্পল একটা সার্কিট, ধরো একটা এটা তোমাদের সিলেবাসের মধ্যে নয়, আমি এক্সাম্পল হিসাবে এটাকে বলছি যে কিরকম ভাবে মোটরের এফিসিয়েন্সিটা আমরা হিসাব করছি। ঠিক আছে, এটা সিলেবাসের মধ্যে নেই সোয়াইনবার্ন টেস্টটা। ধরো একটা মোটর আছে, মোটরের কি কি থাকে, মোটরের হচ্ছে আর্মেচার, একটা ডিসি শান্ট মোটর, ধরো শান্ট মোটর, ঠিক আছে, ডিসি শান্ট মোটর, সেটাকে আমরা পাওয়ার সাপ্লাই দেবো। এবার সেটার একটা কি থাকবে, আর্মেচার থাকবে, আর একটা হচ্ছে আমাদের ফিল্ড থাকবে। এখন ধরো শান্ট মোটর তো, তাহলে আর্মেচারটা ধরো আমি এখানে ড্র করলাম, আর্মেচারের ওখানে কিছুটা রেজিস্টার আছে, সেই রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা এটার মধ্যে কতটা পাওয়ার সাপ্লাই আসবে কন্ট্রোল করতে পারি, ভোল্টেজটাকে আমরা কন্ট্রোল করতে পারি। ধরো এটা হলো আর্মেচার টার্মিনাল, এটা হলো এটা ডিসি মোটরের আর্মেচার, আর এখানে ধরো তার প্যারালালে আছে একটা ফিল্ড, তার প্যারালালে আছে একটা ফিল্ড। ফিল্ডের মধ্যে ধরো ফিল্ডে কতটা কারেন্ট যাচ্ছে সেটাও আমাকে জানতে হবে, আর্মেচারে কতটা কারেন্ট, মেন কারেন্ট কতটা ছিল সেটাও আমাকে জানতে হবে। তাহলে আমাকে দুটো অ্যামমিটার লাগাতে হবে। এখানে আমি একটা অ্যামমিটার লাগাবো, সাপোজ এটা হলো একটা অ্যামমিটার A1, আর এখানে আমরা একটা অ্যামমিটার লাগাবো, আর একটা অ্যামমিটার ধরে নেওয়া যাক এটা হলো A2। এই অ্যামমিটারটা কি জন্য লাগিয়েছি না, এই অ্যামমিটারটা লাগিয়েছি আমরা ফিল্ডের মধ্যে, এটা ফিল্ড ওয়াইন্ডিং আছে তার মধ্যে কতটা কারেন্ট পাস করছে সেটা মাপবার জন্য। এখানে একটা ভ্যারিয়েবল রেজিস্টার আছে, ধরো এটাকে আমি RSH নাম দিলাম, ঠিক আছে, RSH নাম দিলাম, শান্ট রেজিস্টার। আর এখানে ধরো একটা ফিল্ড ওয়াইন্ডিং আছে, তাহলে এটা হয়ে গেল একটা ডিসি শান্ট মোটর। এবার এই ডিসি শান্ট মোটরটাকে আমি একটা পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করে দিলাম, এখানে একটা পাওয়ার সাপ্লাই টার্মিনাল আছে। এই ডিসি শান্ট মোটরকে আমরা একটা পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করলাম, ধরো এখানে একটা ভোল্টেজ দিলাম, সাপোজ সেই ভোল্টেজের পরিমাণ হলো V, ঠিক আছে। এখন এর মধ্যে যে কারেন্টটা আসছে, এই মোটর যেটা আছে, মোটরের এটা হচ্ছে আর্মেচার, এটা হচ্ছে ফিল্ড। এখন এই মোটরটাকে আমরা মোটরের টার্মিনালে কোনো লোড অ্যাপ্লাই করছি না, মোটরটাকে আমরা এমনি ঘুরতে দিচ্ছি, ফ্রিলি ঘুরতে দিচ্ছি। মোটরের এক পাশে মানে মোটর থেকে তো একটা শ্যাফট বেরিয়ে থাকবে, সেই শ্যাফটের উপর আমরা কোনো লোড চাপাচ্ছি না। তাহলে মোটরটা যে ঘুরবে, তাহলে এই কন্ডিশনটাকে কি কন্ডিশন বলবো, মোটরটা যদি কোনো লোড ছাড়াই ঘোরে তাহলে এই মোটরটাকে বলা হবে নো লোডে ঘুরছে, আমরা তো কোনো লোড এক্সটার্নালি অ্যাপ্লাই করিনি মোটরের উপর। তাহলে সেই পরিস্থিতিতে মোটরের যখন নো লোডেও ঘুরবে তখনও তো মোটরটা কিছুটা কারেন্ট ড্র করবে, মোটরের আর্মেচার কারেন্ট থাকবে। সাপোজ আমি এই নো লোড কন্ডিশনে মোটরের আর্মেচার কারেন্ট যেটা আছে সেটাকে আমি সাপোজ IA নাম দিচ্ছি। মোটরের যে ফিল্ড আছে, ফিল্ডের মধ্যে একটা কারেন্ট যাবে, সাপোজ সেটাকে আমি
এসএইচ নাম দিচ্ছি শান্ট কারেন্ট যেহেতু, এবং সেই অবস্থাতেও আমাদের যে আর্মেচার তার মধ্যে দিয়েও কিছুটা কারেন্ট যাবে। সাপোজ সেটাকে আমি, সরি আর্মেচার নয়, মানে যেটা আমাদের মেইনস, যেটা আমাদের যে ডিসি মেইনস, সেখান থেকে একটা মেইন কারেন্ট আসবে। সাপোজ যেহেতু এটা নো লোড কন্ডিশনের কারেন্ট, আমি সেটাকে I0 নাম দিচ্ছি, কারণ এটা নো লোড কন্ডিশনে। এটা হচ্ছে তাহলে যে টোটাল নো লোড কারেন্ট, সেটা হলো আমাদের I0। তাহলে এই কন্ডিশনে মোটরটাতে কিন্তু আমরা কোনো রকম কোনো লোড অ্যাপ্লাই করি, কিন্তু আমরা মোটরটাকে নো লোডে রান করিয়ে তার এফিসিয়েন্সিটাকে হিসাব করে ফেলতে পারবো। কি করে পারবো না, এই যে যখন এটা নো লোড কন্ডিশনে চলছে, নো লোড কন্ডিশনে আমাদের যেটা I0, সেটা থেকে তো আমরা জানি, I0টা আমরা জানি, এটা আমরা মেপে ফেলতে পারবো এখান থেকে। I0 ইজিক্যাল টু কি, এখান থেকে বলো, এই পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, I0 সমান আমরা কি লিখতে পারি, IA প্লাস হচ্ছে ISH, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আর্মেচারের মধ্যে দিয়ে কতটা কারেন্ট প্লাস শান্ট ফিল্ডের মধ্যে দিয়ে কতটা কারেন্ট। তাহলে আর্মেচারের মধ্যে শুধুমাত্র যদি কারেন্টটা আমাকে জানতে হয়, আমরা পেয়ে যাব IA সমান কত হয়ে যাবে, IA সমান হয়ে যাবে নো লোড কারেন্ট যেটা আছে, যেটা আমাদের I0 মাইনাস ISH, I0 মাইনাস ISH। ঠিক আছে, তাহলে এই নো লোড কারেন্ট যদি এই নো লোড অবস্থায় আর্মেচারের মধ্যে IA কারেন্ট ফ্লো করে, তাহলে আর্মেচারের মধ্যে কতটা কপার লস হচ্ছে সেটাও আমরা পেয়ে যাব। আর্মেচারের মধ্যে কপার লস কত হচ্ছে, সাপোজ সেটাকে আমি PCU নাম দিলাম, এটা হলো PCU ফর আর্মেচার, কপার লস ফর আর্মেচার। সেটার কত পরিমাণ হবে বলো, সেটা হয়ে যাবে আমাদের IA স্কোয়ার ইন্টু RA, IA স্কোয়ার ইন্টু RA। IAটা আমরা কি করে পাবো, কারণ আমরা I0 জানি, আমরা ISH ও জানি, তাহলে I0 মাইনাস ISH সেটার হোল স্কোয়ার ইন্টু RA, এইরকম করে আমরা পেয়ে যাব আমাদের কতটা কপার লস হয়েছে সেইটা। এখান থেকে IA যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটাকে আমরা এখানে সাবস্টিটিউট করে দেবো, I0 মাইনাস ISH, এটা হয়ে গেল আমাদের আর্মেচারের মধ্যে দিয়ে ফ্লো হওয়া কারেন্ট, সেটার হোল স্কোয়ার ইন্টু RA। এটা হয়ে গেল আমাদের কতটা কপার লস হচ্ছে এই আর্মেচারের মধ্যে। এবার আর্মেচারের মধ্যে কপার লস ছাড়াও এখানে RA যে জিনিসটা, RA মানে হচ্ছে আর্মেচারের রেজিস্ট্যান্সটাকে আমরা RA ধরে নিয়েছি, আর্মেচার রেজিস্ট্যান্সটাকে আমরা RA কনসিডার করেছি। এবার যখন এটা চলছে, এই আর্মেচারের মধ্যে যে লসটা হচ্ছে কপার লস, কেবলমাত্র এইটাই কিন্তু ভ্যারিয়েবল লস। এছাড়া বাকি যে লসটা হবে সেই লসটা কি কনস্ট্যান্ট লস, সেই লসের কিন্তু কোনো পরিবর্তন হয় না। দেখো এই মোটর যখন চলে, যখন মোটরটা চলছে, এখন নো লোডে চলছে, তার জন্য আর্মেচার কারেন্টটা কম আছে, কিন্তু যদি মোটরটা লোড আস্তে আস্তে বাড়ে, তাহলে কোন কারেন্টটা চেঞ্জ হবে, তখন আমাদের এই I0টা চেঞ্জ হয়ে যাবে, এটা আর নো লোড কারেন্ট থাকবে না, এটা বাড়বে। কিন্তু ISH এর পরিমাণটা কি চেঞ্জ হবে, শান্ট কারেন্টের পরিমাণ কি চেঞ্জ হয়, কোনো মোটরের ক্ষেত্রে, ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে শান্ট কারেন্টের পরিমাণ কি চেঞ্জ হয়ে যাবে, আমরা যদি এখানে লোড বাড়াই মেশিনের উপরে, তখন কি তার আর্মেচার কারেন্ট তো চেঞ্জ হবে, কিন্তু শান্ট কারেন্ট কি চেঞ্জ হবে, শান্ট ফিল্ডের মধ্যে যে কারেন্ট যাবে সেটা কিন্তু চেঞ্জ হবে না, সেটা কিন্তু ফিক্স থেকে যাবে। ঠিক আছে, যেহেতু দেখো ওখানে রেজিস্ট্যান্স যেটা আছে, আমরা যদি শান্ট রেজিস্ট্যান্সটাকে কন্ট্রোল করে রাখি, ফিক্সড রাখি, এবং সেম স্পিডেই চালাই, তাহলে এটা আমার চেঞ্জ করার দরকার নেই। ফিল্ড রেজিস্ট্যান্স যদি আমরা চেঞ্জ না করি, তাহলে শান্ট কারেন্ট যেটা আছে সেটা কনস্ট্যান্ট থেকে যাবে। এবং তার মানে আমরা বুঝতে পারছি এই মেশিনের ক্ষেত্রে যখন এটা নো লোড কন্ডিশনে চলছে, সাপোজ যখন এটা নো লোড কন্ডিশনে চলছে, সেই অবস্থাতে এখান থেকে ইনপুট পাওয়ার কতটা ড্র করছে বলো, সাপ্লাই থেকে ইনপুট পাওয়ার কতটা ড্র করছে, ইনপুট পাওয়ার P ইন সমান আমরা কি লিখতে পারি, এখানে ইনপুট ভোল্টেজ হচ্ছে আমাদের V, ইনপুট ভোল্টেজ কত V, এটাই তো ইনপুট ভোল্টেজ, আর ইনপুট কারেন্ট কত I0, তাহলে ইনপুট পাওয়ার কত হবে বলো, ইনপুট পাওয়ার হয়ে যাবে V ইন্টু কত, V ইন্টু I0। এটা হয়ে যাচ্ছে আমাদের ইনপুট পাওয়ার এই কন্ডিশনে, যখন এটা নো লোড কন্ডিশনে চলছে, ইনপুট পাওয়ার মানে হয়ে যাচ্ছে V ইন্টু I0। তাহলে ইনপুট পাওয়ার থেকে যদি আমরা আর্মেচারের মধ্যে ঘটা এই কপার লসটাকে বিয়োগ করে দিই, তাহলে কি পড়ে থাকবে, আর্মেচারের মধ্যে ঘটে চলা যে কপার লস, সেটাকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে কি পড়ে থাকবে বলো, আউটপুট না কোর লস, মানে যেটা আমাদের কনস্ট্যান্ট লস, এক্ষেত্রে আমরা এটাকে কনস্ট্যান্ট লস বলবো। ঠিক আছে, যেটা আমাদের কনস্ট্যান্ট লস পার্টটা আছে, সাপোজ সেটাকে আমরা WC নাম দিচ্ছি, WC স্ট্যান্ডস ফর লস হুইচ ইজ কনস্ট্যান্ট।
সেটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার যেটা দিলাম নো লোড কন্ডিশনে, এবং যেটা আমাদের আর্মেচারের মধ্যে যেটা লস হয়ে গেল কপার লস, সেইটুকু অংশকে বাদ দিলে যে লসটুকু পড়ে থাকে সেটা কিন্তু সবসময় কনস্ট্যান্টই থাকবে, কারণ সেটা হচ্ছে জেনারেলি এই শান্ট ফিল্ডের মধ্যে ঘটে চলা যে লসটা, ঠিক আছে, সেই কনস্ট্যান্ট লসটার পরিমাণ হচ্ছে, এবং ফ্রিকশনাল লসটাও থাকবে। তাহলে কনস্ট্যান্ট লসটা হয়ে যাবে কত, পি ইন, যেটা আমরা ইনপুট পাওয়ার দিলাম, মাইনাস কত, পি ইন মাইনাস হয়ে যাবে এই যেটা পি সিইউ, যেটা আর্মেচারের মধ্যে হয়েছিল, পি সিইউ আর্মেচার, ঠিক আছে, মানে পি সিইউ এটাকে আমি আর্মেচার না লিখে এরকম লিখি, পি সিইউ এনএল লিখি, ঠিক আছে, নো লোড, পিসিইউ আন্ডার নো লোড কন্ডিশন, এরকম লিখলে এটা বেটার, পিসিইউ আন্ডার নো লোড কন্ডিশন। তাহলে আমরা পেয়ে যাব এখানে, এটা হয়ে যাবে আমাদের ভি ইন্টু আই জিরো, এটা আমাদের ইনপুট পাওয়ার ছিল, সেখান থেকে আমরা বিয়োগ করলাম, তাকে বিয়োগ করে দেবো আমাদের আই জিরো মাইনাস আইএসএইচ, সেইটার হোল স্কোয়ার গুণিত আইএসএইচ, সরি আর এসএইচ, আর এ সরি, এটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে এই লস যেটা পেয়ে গেলাম, এই লসটা হয়ে গেল আমাদের কনস্ট্যান্ট লস, এটা সবসময় স্থির থাকবে। আমরা কিন্তু মোটরটাকে ফুল লোডে রান করালাম না, তা সত্ত্বেও আমরা মোটরের মধ্যেকার ঘটে চলা যে কনস্ট্যান্ট লস আছে সেই লসটাকে কিন্তু আমরা পেয়ে গেলাম। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা স্যার এখানে আউটপুটটা কনসিডার করছি না নাকি? আউটপুটে তো কোনো মানে মেকানিক্যাল আউটপুট তো কিছু এখানে তোমার মানে আর্মেচারের মধ্যেই লস হচ্ছে, তাই না? এখানে মেকানিক্যাল আউটপুট তো কিছু নেই, লোড তো কিছু নেই, এক্সটার্নাল কোনো লোড তো আমরা কানেক্ট করিনি, তাহলে ওখানে ওটাকে জিরো কনসিডার করবো এক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, তো এইবার দেখো, যখন আমাকে কখনো এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করতে হবে, মোটরের এফিসিয়েন্সিটাকে যদি আমাকে কোনো ক্ষেত্রে যদি দরকার পড়ে যে ক্যালকুলেট করব, তখন কিন্তু আমাদের আর এত কিছু করার দরকার পড়বে না। আমরা অলরেডি মোটরের মধ্যে নো লোড লসটা জানি, মোটরের মধ্যে নো লোড লস যেটা আছে সেটা আমরা জানি। এবার মোটরের এফিসিয়েন্সি নেম প্লেট থেকে আমরা তো জেনে যাব, মোটরের নেম প্লেট যেটা আছে সেখান থেকে আমরা একটা এফিসিয়েন্সির ভ্যালু কিন্তু অলরেডি দেওয়া থাকবে। মোটরের নেম প্লেটে কি কি উল্লেখ করা থাকে বলো, মোটরের নেম প্লেটে কি কি জিনিস উল্লেখ করা থাকে বলতে পারো? মোটরের নেম প্লেটে কি কি ডেটা থাকে, কেউ বলতে পারবে? স্যার কতটা ভোল্টেজ রেটিং থাকে, আর ভোল্টেজ রেটিং থাকে, আর কি থাকে? আর পাওয়ার রেটিংটা মানে এইচপিটা, ব্রেক হর্স পাওয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেক হর্স পাওয়ার যাকে বলে সেটা থাকে। আর কি থাকে? ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। ফ্রিকোয়েন্সি দেওয়া, ফ্রিকোয়েন্সি মানে ওটা এসি এসি মোটর হলে দেওয়া থাকবে, ডিসি মোটর হলে, ডিসি মোটর হলে সেখানে আর ফ্রিকোয়েন্সি বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর কি থাকবে? মোটরের এফিসিয়েন্সি বলা থাকবে, মোটরের পাওয়ার আউটপুট পাওয়ার কতটা আছে সেটা বলা থাকবে। বলো শেখ জসিম, বলো কি কি বলা থাকবে মোটরের নেম প্লেটে? মোটরের মানে কি কোম্পানির মোটর, তারপরে টাইপ বলা থাকে, তারপরে স্যার মানে কত ভোল্টেজে চলবে সেই ভোল্টেজ রেটিংটা, কারেন্ট রেটিংটা, কতটা পাওয়ার কনজাম্পশন করবে এইচপি তে সেটা বলা থাকে। আচ্ছা, তাহলে এই সমস্ত ডেটা মোটরের নেম প্লেটের মধ্যে থেকে আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে মোটরের নেম প্লেটে ফুল লোড কারেন্ট কি বলে দেওয়া থাকে? মোটরের নেম প্লেটে ফুল লোড অবস্থায় কতটা কারেন্ট ড্র করবে, রেটেড কারেন্ট, সেটা বলে দেওয়া থাকে, তো বলা থাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে সেখান থেকে আমরা মোটরের মধ্যে ফুল লোড কারেন্টের মানটা পেয়ে যাবো। আবার মোটরের মধ্যে ভোল্টেজও বলছো বলে দেওয়া থাকে, মোটরের ভোল্টেজ রেটিংও বলে দেওয়া থাকে, থাকে তো, কত ভোল্টেজে চলবে, লাইন ভোল্টেজ, কত ভোল্টেজে মোটরটা চলবে, ডিসি মোটরের কথা ভাবো, লাইন ভোল্টেজ অর্থাৎ কত ভোল্টেজে চলবে সেটা বলে দেওয়া আছে। এটা লোডেড কন্ডিশনে বা ফুল লোড অবস্থাতে কতটা কারেন্ট ড্র করবে অর্থাৎ আইএল যেটাকে বলছি সেটাও বলে দেওয়া থাকে, ঠিক তো? তাহলে আর্মেচার কারেন্ট সেটা কত হবে বলো দেখি, মোটরের মধ্যে যেটা আর্মেচার কারেন্ট হবে সেটার পরিমাণটা কত? শান্ট কারেন্ট যেটা আছে, আমরা যদি সেম স্পিডে রান করাই, শান্ট রেজিস্ট্যান্সটাকে তো আর চেঞ্জ করার আমার দরকার নেই, শান্ট কারেন্টটাকে আমরা ধরে নিতে পারি কনস্ট্যান্ট। তাহলে নো লোড অবস্থাতে যে শান্ট কারেন্ট ছিল আইএসএইচ, যেটা আমরা এই টেস্ট করে নো লোড টেস্ট করে আমরা পেয়েছি, সেই কারেন্টটাই আমার ফুল লোড কন্ডিশনেও শান্ট কারেন্টের পরিমাণটা পরিবর্তিত হবে না, কারণ এই রেজিস্ট্যান্সটাকে আমরা ফিক্সড রেখেছি, স্পিডটাকে ফিক্সড রেখেছি এবং এই রেজিস্ট্যান্সটাকেও আমরা ফিক্সড রেখেছি। তাহলে বলো, শান্ট কারেন্টের পরিমাণ যদি আইএসএইচ হয়, তাহলে ফুল লোড অবস্থাতে আর্মেচার কারেন্টের পরিমাণটা কত হবে?
আই আইএল আর্মেচার মাইনাস আইএ আর্মেচার কারেন্ট আমি ব্র্যাকেটের মধ্যে এরকম লিখছি, আইএ আন্ডার ফুল লোড, এটার পরিমাণ কত হবে বলো? এটার পরিমাণ কত হবে? আইএল মাইনাস আইএসএইচ। আইএল মাইনাস আইএসএইচ। এটা তাহলে আমরা কিন্তু আর টেস্ট করলাম না, দেখো এটা কিন্তু আমরা টেস্ট করলাম না, এটা আমরা কোথা থেকে পেলাম? মোটরের নেম প্লেটে লেখা আছে আমার আইএল, আমরা আইএসএইচটা খালি বার করেছিলাম, সেখান থেকেই আমরা ব্যাক ক্যালকুলেশন করে আইএ আন্ডার ফুল লোড অর্থাৎ আর্মেচার কারেন্ট আন্ডার ফুল লোড কন্ডিশন সেটাকে আমরা ক্যালকুলেট করে ফেললাম। ঠিক আছে, ফুল লোডে আমরা আর্মেচার কারেন্টটাকে বার করে ফেললাম। তা আর্মেচার কারেন্ট যখন ফুল লোডে বার করে ফেলেছি, তাহলে ফুল লোডে কতটা কপার লস হবে আর্মেচারের মধ্যে সেটাও বার করতে পারবো, পারবো তো? তাহলে বলো PCU দ্যাট ইজ কপার লস ইন দ্য আর্মেচার আন্ডার ফুল লোড কন্ডিশন, এটার পরিমাণ কত হবে? PCU আন্ডার ফুল লোড কন্ডিশন এটা কত হবে? এটা হচ্ছে আর্মেচার কারেন্ট আমরা জানি, আইএ আর্মেচার আন্ডার ফুল লোড কন্ডিশন, এটা আমরা জেনে গেছি, সেটার স্কোয়ার আইএ স্কোয়ার ইন্টু আর এ। এই ফর্মুলা থেকেই আমরা পেয়ে যাব যে ফুল লোড কন্ডিশনে যখন মোটরটি চলবে সেটার ক্ষেত্রে মোটরটার মধ্যে আর্মেচারে কতখানা কপার লস হতে পারত। তাহলে এটা আমরা কি পেয়ে যাব? আইএ এফএল, এটার ভ্যালু আমরা বসিয়ে দেবো আইএল মাইনাস আইএসএইচ সেটার হোল স্কোয়ার ইন্টু আর এ। এই করে আমরা পেয়ে গেলাম মোটরটা যদি ফুল লোডে চলতো তাহলে সেই অবস্থাতে কতটা আর্মেচারের মধ্যে কপার লস হতো। এবং এই ফুল লোড কন্ডিশনে যে কপার লস সেটাই আমরা অ্যাকচুয়ালি কপার লস বলে জানি, এটাই তো আমার অ্যাকচুয়াল কপার লস, তাই না? মোটরটা নো লোড কন্ডিশনে যে কপার লস করে সেটাকে তো আর আমরা কপার লস বলি না, অ্যাকচুয়ালি মোটরটা যদি ফুল লোডে চলতো সেই অবস্থাকার যে কপার লস সেটাকেই আমরা কনসিডার করি ফর এফিসিয়েন্সি ক্যালকুলেশন। তাহলে এবার এফিসিয়েন্সিটা কত হবে বলো দেখি? মোটরের নেম প্লেট থেকে আমরা ভিএল জানি অর্থাৎ মোটরের রেটেড ভোল্টেজ জানি, মোটরের রেটেড কারেন্ট জানি, তাহলে মোটরটার আউটপুট কত হবে? এই মোটরটার আউটপুট কত হবে বলতে পারো? মোটরের আউটপুট কত হবে যখন এটা ফুল লোডে চলবে? মোটরটার আউটপুট কত হবে? মোটরের আউটপুট এরকম ভাবে ক্যালকুলেট করবে, যখন এটা মোটরটা ফুল লোডে চলবে, সাপোজ পিও এটা হচ্ছে আমাদের আউটপুট, দ্যাট ইজ হচ্ছে ইনপুট কত? ইনপুট হচ্ছে ভিএল ইন্টু আইএল, ভিএল হচ্ছে ভোল্টেজ আর আইএল হচ্ছে ফুল লোড কারেন্ট, মাইনাস সেখান থেকে তোমাকে বিয়োগ কাকে করতে হবে? লসকে বিয়োগ করতে হবে। আউটপুট পাওয়ার জন্য কি করতে হয়? ইনপুট ভিএল ইন্টু আইএল এটা হলো ইনপুট মাইনাস লসেস। এই লসেসের মধ্যে কি কি লস থাকে? একটা হচ্ছে PCU যেটা হচ্ছে কপার লস হুইচ ইজ টেকিং প্লেস ইন দ্য আর্মেচার, ঠিক আছে? PCU এটা হচ্ছে ফুল লোড কন্ডিশনে যে কপার লস, ঠিক আছে, ইন দ্য আর্মেচার। আর মাইনাস কি করতে হয়? আর একটা জিনিসকেও তো মাইনাস করতে হবে যেটা কনস্ট্যান্ট কোর লস, মানে যেটা কনস্ট্যান্ট লস, ঠিক আছে? কোর লস শুধু বলবে না, এর মধ্যে তোমার কি থাকে? ফ্রিকশনাল লস, ওয়াইন্ডেজ লস, এগুলোও থাকছে, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। এই লসগুলোকে কিন্তু আমরা বিয়োগ করে দিচ্ছি। কার থেকে বিয়োগ করছি? ইনপুট পাওয়ার যেটা আছে সেখান থেকে কপার লসকে বিয়োগ করলাম এবং যেটা আমাদের কনস্ট্যান্ট লস আছে সেটাকেও বিয়োগ করলাম। কেবলমাত্র আমরা কোনটা ক্যালকুলেট করেছিলাম প্র্যাকটিক্যালি? আমরা খালি WC যেটা কনস্ট্যান্ট লস সেইটুকুকে ক্যালকুলেট করেছিলাম এক্সপেরিমেন্টটা করতে গিয়ে। আমরা বাকি সমস্ত কিছু ডেটা নেম প্লেট থেকে পেয়েছি এবং ম্যানুয়ালি ক্যালকুলেট করেছি, এবং এইভাবে আমরা আউটপুটের পাওয়ারটা পেয়ে গেলাম। আর ইনপুট পাওয়ারটা কত? ইনপুট পাওয়ার তোমরা জানো, যদি VL ইনপুট ভোল্টেজ হয় আর IL যদি ইনপুট কারেন্ট হয় তাহলে ইনপুট পাওয়ার ইজ ইকুয়াল টু VL ইন্টু IL। তাহলে এবার আমরা ইজিলি কি বার করে ফেলতে পারবো? এর এফিসিয়েন্সিটা বার করে ফেলতে পারবো। ইটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আউটপুট পাওয়ার বাই আমাদের ইনপুট পাওয়ার, ঠিক আছে? আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। এই করে আমরা এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করবো। P আউটপুট বাই P ইনপুট ইকুয়াল টু P আউটপুট বাই P ইনপুট ইন্টু 100%। এই করে আমরা পেয়ে যাবো, দেখো VL IL উপরে থাকলো কে কে? VL IL মাইনাস কে থাকলো? PCU আন্ডার ফুল লোড কন্ডিশন দ্যাট ইজ কপার লস আন্ডার দ্য ফুল লোড কন্ডিশন, মাইনাস কে থাকলো? মাইনাস হচ্ছে আমাদের কনস্ট্যান্ট লস যেটা WC, ডিভাইডেড বাই কে থাকলো? ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট পাওয়ার VL ইন্টু IL ইন্টু 100%। তাহলে এই মেথডে আমরা যে এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করলাম সেটা কোন কন্ডিশনে ক্যালকুলেট করলাম? এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করতে হলো আমাকে কোন কন্ডিশনে? এই এফিসিয়েন্সিটা কোন কন্ডিশনের এফিসিয়েন্সি? মোটরটা যখন ফুল লোডে চলছে সেই সময়কার এফিসিয়েন্সি। কিন্তু প্র্যাকটিক্যালি কি আমরা মোটরটাকে ফুল লোডে রান করালাম? প্র্যাকটিক্যালি কি আমরা মোটরটাকে ফুল লোডে রান করিয়েছি কখনো? আমরা কিন্তু কখনোই মোটরটাকে ফুল লোডে রান করাইনি। আমরা যা করেছি মোটরটাকে নো লোডে রান করিয়েছি। নো লোডে রান করিয়ে কিছু ডেটা ক্যালকুলেট করেছি এবং তারপরে ব্যাক ক্যালকুলেশন করে আমরা মোটরের এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করলাম।
তাহলে বোঝা গেল এই ধরনের যে টেস্টিংটা, এই টেস্টিং এ আমরা মোটরের এফিসিয়েন্সি তো পেলাম, কিন্তু তার জন্য মোটরটাকে ফুল লোডে রান করানোর দরকার পড়লো না। তা এই ধরনের টেস্টিংকে বলা হচ্ছে ইনডাইরেক্ট টেস্টিং। তোমাদের এই সোয়াইনবার্ন টেস্টটা নেই, কিন্তু আমি বোঝানোর জন্য এটা বললাম যে সোয়াইনবার্ন টেস্ট হচ্ছে এমন একটা টেস্ট যেটা হচ্ছে ইনডাইরেক্ট টেস্ট। এই ইনডাইরেক্ট টেস্টিং এর মাধ্যমে আমরা মোটরের এফিসিয়েন্সিকে ক্যালকুলেট করতে পারি আন্ডার ফুল লোড কন্ডিশন, কিন্তু তার জন্য আমাকে মোটরটাকে নো লোডে রান করালেই কিন্তু চলে যাচ্ছে। তাহলে আজকে আমরা কি কি ধরনের টেস্টিং করলাম? প্রথমত হচ্ছে ডাইরেক্ট টেস্টিং। ডাইরেক্ট টেস্টিং এ আমরা অ্যাকচুয়ালি মেশিনটাকে লোড করছি, তারপরে এফিসিয়েন্সি ক্যালকুলেট করছি। এবং আরেকটা ক্ষেত্র যেখানে আমরা কি করছি না, মেশিনটাকে আমরা ফুল লোডে রান করাচ্ছি না, আমরা কেবলমাত্র নো লোডেই রান করাচ্ছি, কিন্তু তার মাধ্যমে ব্যাক ক্যালকুলেশন করে আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করছি। এক্সাম্পল হচ্ছে সোয়াইনবার্ন টেস্ট অন ডিসি মোটর। আরেক ধরনের টেস্টিং হয়, সেটাকে বলা হচ্ছে রিজেনারেটিভ মেথড অফ টেস্টিং। এই রিজেনারেটিভ মেথড অফ টেস্টিংটা কি? ইন দিস টাইপ অফ টেস্ট the mechanical output of one machine will be used for generating electrical energy by other machine, and the electrical energy generated by the other machine will be used by the first machine, so that only the losses of both the machines will be drawn from the mains, and the machines can also be loaded to their full load. Such a method is called as regeneration method of testing. এই কথাটা কি? এই কথাটা বলতে চাইছে এখানে যে একটা মেশিনের মেকানিক্যাল আউটপুট কোন মেশিন দেয়? কোন মেশিনের থেকে আমরা মেকানিক্যাল আউটপুট পাই বলো? একটা মেশিনের নাম বলতে পারো যেখান থেকে আমরা মেকানিক্যাল আউটপুট পাই? মোটর স্যার। মোটর হচ্ছে এমন একটা মেশিন যার থেকে আমরা মেকানিক্যাল আউটপুট পাই। তাহলে মোটর থেকে আমরা মেকানিক্যাল আউটপুট পেয়ে গেলাম, আর এই মেকানিক্যাল আউটপুটকে কাজে লাগিয়ে আমরা কোথায় কি করছি? মেকানিক্যাল আউটপুট যেটা আমরা একটা মেশিন থেকে পেলাম, সেটার মাধ্যমে অন্য আরেকটা মেশিন থেকে আমি ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করছি। কোন মেশিন ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করে? কোন মেশিন ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করে? জেনারেটর। তার মানে একটা মোটরকে আমরা ঘোরাচ্ছি কোনোভাবে, সেই মোটরটা ঘুরিয়ে যে মেকানিক্যাল এনার্জি পাচ্ছি সেটাকে কাপল করে দিচ্ছি কার সঙ্গে? মানে মোটরের শ্যাফটটাকে আমি জেনারেটরের সঙ্গে কাপল করে দিচ্ছি, জেনারেটরের প্রাইম মুভারের সঙ্গে কানেক্ট করে দিচ্ছি। তার মানে মোটর যদি ঘোরে জেনারেটরের প্রাইম মুভারটাও ঘুরবে, এবং জেনারেটর যদি ঘোরে ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুট তৈরি হবে। এবার জেনারেটর থেকে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা আউটপুট হলো, সেই এনার্জিটাকে আবার কোথায় দিয়ে দিচ্ছ? সেই এনার্জিটাকে আবার মোটরের ইনপুটে দিয়ে দেওয়া হচ্ছে। জেনারেটর থেকে যেটা তৈরি হচ্ছে সেইটাকে কিন্তু আবার মোটরের ইনপুটে দিয়ে দেওয়া হচ্ছে। বোঝা গেল? মোটরের ইনপুটে দিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে ধরো একটা সাপ্লাইয়ের সঙ্গে জিনিসটা কানেক্টেড আছে, যে সেটআপটা আমি একটু এক্সপ্লেন করি। সেটআপটা কিরকম হচ্ছে, ডিটেল বলবো না এটা। সেটআপটা হচ্ছে তোমার মনে করো একটা মোটর আছে আর একটা জেনারেটর আছে। তাহলে জেনারেটরটাও মনে করো হচ্ছে শান্ট জেনারেটর, আর মোটরটাও মনে করো শান্ট মোটর। তাহলে প্রথমে ধরো একটা সাপ্লাই আছে, একটা সাপ্লাই ডিসি সাপ্লাই। সেই ডিসি সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড আছে আমাদের একটি মোটর। এটা ধরো আমাদের একটি মোটর, মোটরের আর্মেচার এখানে আছে, ঠিক আছে? এটা হলো ধরো মোটরের আর্মেচার, এবং এই মোটরের আর্মেচারটার সঙ্গে প্যারালালে কে থাকবে? মোটরের আর্মেচারের সঙ্গে প্যারালালে একটা শান্ট ফিল্ড থাকবে নিশ্চয়ই। ধরে নেওয়া যাক এখানে একটা শান্ট ফিল্ড আছে, এটা একটা শান্ট ফিল্ড। ঠিক আছে? এটা মোটর, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, শান্ট রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে ওয়াইন্ডিংটা, আর এটা হচ্ছে আর্মেচারটা। এই একটা পরিস্থিতি। এটা একটা মোটরে, আর এখানে কি হয়েছে? মোটরটাকে আমরা সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করে রেখেছি, এটা ডিসি সাপ্লাইয়ের সঙ্গে আমরা যুক্ত করে রেখেছি। এবার কি করলাম? এই মোটরের যে শ্যাফটটা সেটা তো ঘুরবে, মোটরটাকে যখন আমরা সাপ্লাই দেবো মোটরের এই শ্যাফটটা ঘুরবে,
এটা ঘুরবে। এটাকে আমরা কার সঙ্গে কাপল করে দিয়েছি, না এটাকে আমরা একটা জেনারেটরের প্রাইম মুভারের সঙ্গে কানেক্ট করে দিয়েছি। মানে এই শ্যাফটটাই ইজ কানেক্টেড টু দ্য প্রাইম মুভার অফ অ্যানাদার জেনারেটর। সেই জেনারেটরের মধ্যে কি আছে, জেনারেটরও সিমিলার, জেনারেটরেও একটা আর্মেচার থাকে। এটা হলো ধরো জেনারেটরের আর্মেচারটা, জেনারেটরের এটা ধরো টার্মিনাল আর্মেচারের। এবং জেনারেটরটা হচ্ছে কি ধরনের জেনারেটর, না ডিসি শান্ট জেনারেটর। এবার এই ডিসি শান্ট জেনারেটর যখন, তার মানে এর এখানেও প্যারালালে কি থাকবে, প্যারালালে থাকবে আমার একটা রেজিস্টার এবং তার সঙ্গে একটা থাকবে আমাদের শান্ট ফিল্ডের ওয়াইন্ডিংটা। এরকম আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার যেটা আমরা দেখাবো, এই জেনারেটর থেকে, এটা তো জেনারেটর, এবার এই জেনারেটরটার ফিল্ড হচ্ছে এইটা, আর জেনারেটরের ফিল্ড যেটা সেটাকে আমাকে সাপ্লাই তো দিতে হবে। কোথা থেকে দেবো, এখান থেকেই। এখানে ধরো একটা সুইচ আছে, এখান থেকেই আমরা জেনারেটরের যে ফিল্ড আছে সেটাকে সাপ্লাই দিয়ে রেখেছি। তাহলে এবার বলো, মোটরটাকে আমরা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দিলাম, এখান থেকে একটা ভি ভোল্টেজ আছে, তার মাধ্যমে আমরা এই মোটরটাকে যদি পাওয়ার সাপ্লাই দিই, এটাকে আমি বলে দিই এটা হচ্ছে এম, এম স্ট্যান্ডস ফর মোটর, আর এটা হলো জি, জি স্ট্যান্ডস ফর জেনারেটর। তাহলে মোটরটা যখন ঘুরছে, মোটরটা ঘুরলে এই শ্যাফটটা ঘুরবে, শ্যাফট ঘুরলে যেহেতু শ্যাফটটা জেনারেটরের প্রাইম মুভারের সঙ্গে কাপলড আছে, তাহলে জেনারেটরটাও ঘুরতে শুরু করবে। এবং জেনারেটরটা যখনই ঘুরবে, ফিল্ডে যখন সাপ্লাই দেওয়া থাকবে, ফিল্ডে যদি সাপ্লাই থাকে, তাহলে আমরা কি বলতে পারি, জেনারেটরটা ঘোরার মাত্রই এর যে টার্মিনাল, সেই টার্মিনালে কি তৈরি হবে, একটা ভোল্টেজ তৈরি হবে, এবং সেই ভোল্টেজ বা ইলেকট্রিক পাওয়ার তৈরি হবে। এবং সেই যে ইলেকট্রিক্যাল এনার্জি, সেটাকে আমরা কোথায় ফিড করে দিচ্ছি, সেই এনার্জিটাকে আবার আমরা এই মোটরের মধ্যে ফিড করে দিচ্ছি। মানে জেনারেটরটা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করছে, সেই ইলেকট্রিক্যাল এনার্জি এবার মোটরটাকে ঘোরাচ্ছে, আর মোটরটা যে মেকানিক্যাল আউটপুট তৈরি করছে সেটা জেনারেটরটাকে ঘোরাচ্ছে। মানে এরা একে অন্যকে রিজেনারেটিভ, মানে এই প্রসেসটাকে বলা হতে পারে রিজেনারেটিভ মেথড। মোটর ঘুরছে, মেকানিক্যাল আউটপুট তৈরি হচ্ছে, মেকানিক্যাল আউটপুটটা জেনারেটরের ক্ষেত্রে ইনপুট হিসাবে কাজ করছে, এবং জেনারেটরটা যে ইলেকট্রিক্যাল আউটপুট দিচ্ছে সেটা এই মোটরের ক্ষেত্রে ইনপুট হিসাবে কাজ করছে। অর্থাৎ এই মেশিন দুটো রিজেনারেটিভলি চলছে। তাহলে সিস্টেমে এই যে আমার যে এক্সটার্নাল যে সাপ্লাইটা কানেক্টেড হয়ে আছে, সে কি কাজ করবে, তার অবদান এটুকুই হবে যে এই মোটর এবং জেনারেটর যেটা ঘুরছে সেটা সেই প্রসেসটাতে, মানে ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল যে এনার্জি কনভার্সন প্রসেসটাতে, সেই প্রসেসটা তো আর পুরোপুরি 100% এফিসিয়েন্সি নয়, 100% তো আর এফিসিয়েন্ট প্রসেস নয়, তাতে কিছুটা লস আছে, মোটরেও কিছুটা লস আছে, জেনারেটরেও কিছুটা লস আছে। তাহলে এই সিস্টেমের মধ্যে যে লসটা হচ্ছে, সেই লস কম্পোনেন্টটুকু কে সাপ্লাই করবে, সেই লস কম্পোনেন্টটুকু আমাদের এই এক্সটার্নাল সাপ্লাইটা মানে প্রোভাইড করবে। এবং এখানে যদি আমরা একটা অ্যামমিটার কানেক্ট করে দিই, সেই অ্যামমিটারের মাধ্যমে আমরা মেজার করে নিতে পারবো যে এই লস কম্পোনেন্টের জন্য কতটা কারেন্ট এখান দিয়ে সাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো এই পদ্ধতিতে আমরা মোটরের এফিসিয়েন্সিকে ক্যালকুলেট করতে পারছি। এই পদ্ধতিতে আমরা মোটরের এফিসিয়েন্সিকে ক্যালকুলেট করতে পারছি। এই মেথডটাকে বলা হয় হপকিনসন্স মেথড। এই মেথড অফ মেশিন টেস্ট, মানে মেশিনের এফিসিয়েন্সি টেস্টিং, এটাকে আমরা বলতে পারি হপকিনসন্স মেথড। তাহলে এই মেথডটা হচ্ছে কি মেথড, এটা হচ্ছে একটা রিজেনারেটিভ মেথড। আমি এর ডিটেলে গেলাম না, এটা হচ্ছে একটা রিজেনারেটিভ মেথড। তাহলে এই ধরনের সিস্টেম যেখানে দুটো মেশিন থাকবে, একটা মেশিনের ইলেকট্রিক্যাল আউটপুট, একটা মেশিনের মেকানিক্যাল আউটপুট দ্বিতীয় মেশিনের ইনপুট হিসাবে কাজ করবে, এবং দ্বিতীয় মেশিনের যে ইলেকট্রিক্যাল আউটপুট সেটা প্রথম মেশিনের ক্ষেত্রে ইনপুট হিসাবে কাজ করবে। এবং এই টোটাল সিস্টেমের যে লস পার্টটা, সেটাকে সাপ্লাই করব আমি এক্সটার্নাল সাপ্লাই থেকে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে রিজেনারেটিভ মেথড অফ টেস্টিং, এবং এর এক্সাম্পল হচ্ছে হপকিনসন্স টেস্ট। এই হপকিনসন্স টেস্ট ডিসি শান্ট জেনারেটর এবং ডিসি শান্ট মোটর উভয়ের ক্ষেত্রেই পারফর্ম করা যেতে পারে। ঠিক আছে, মানে শান্ট মেশিন এবং সিরিজ মেশিন, সরি মোটর জেনারেটর তো এখানে একসঙ্গেই আছে, ডিসি শান্ট মেশিন এবং সিরিজ মেশিন উভয়ের ক্ষেত্রেই এই ধরনের টেস্টিং পারফর্ম করা যেতে পারে। এটা হচ্ছে রিজেনারেটিভ মেথড অফ টেস্টিং। তাহলে এইটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা তিন ধরনের টোটাল টেস্টিং মেথড জানলাম। একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথডের এক্সাম্পল হচ্ছে ব্রেক টেস্ট এবং ক্যালিব্রেটেড মেশিন
টেস্ট, এই টেস্টগুলো আমরা পরে দেখবো, সেই কারণে আমি এখন বললাম না। এগুলো ডাইরেক্টলি মেশিনটাকে ফুল লোডে রান করিয়ে তাদের এফিসিয়েন্সি ক্যালকুলেট করা হয়। এটা হচ্ছে ডাইরেক্ট মেথড। একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড, যেখানে মেশিনের এফিসিয়েন্সি আমরা ক্যালকুলেট করতে চাই, কিন্তু তার জন্য মেশিনটাকে ফুল লোডে আমরা রান করাই না, বরং আমরা মেশিনটাকে নো লোডে রান করাই। তার এক্সাম্পল হচ্ছে সোয়াইনবার্নস টেস্ট আর রিজেনারেটিভ মেথড অফ টেস্টিং। সেখানে দুটো মেশিন, একটা মেশিনের আউটপুট দ্বিতীয় মেশিনের ইনপুট, দ্বিতীয় মেশিনের আউটপুট প্রথম মেশিনের ইনপুট, এবং সিস্টেমের যে টোটাল লস সেটা এক্সটার্নালি সাপ্লাই। এই মেথডটা হচ্ছে রিজেনারেশন মেথড। তার এক্সাম্পল হচ্ছে হপকিনসন্স টেস্ট। ঠিক আছে, তাহলে 3 ধরনের টেস্টিং মেথড সম্পর্কে তোমরা বুঝতে পারলে। 3 ধরনের যে টেস্টিং মেথড সেগুলো তোমরা শুনলে। অজয় কুমার গোপ, অজয় কুমার, অজয় কুমার, অয়ন সেনগুপ্ত, অয়ন সেনগুপ্ত, না স্যার। তুমি বলো একটা ডাইরেক্ট টেস্টের উদাহরণ দাও। ডাইরেক্ট টেস্টিং এর একটা উদাহরণ দিতে পারবে? ডাইরেক্ট টেস্ট কাকে বলে বলো, ডাইরেক্ট টেস্ট কাকে বলে সেটা আগে বলো তো। বুবাই, ডাইরেক্ট টেস্ট কাকে বলে বলতে পারবো? বুবাই সবর, চন্দন পাল, ডাইরেক্ট টেস্ট কাকে বলে? ডাইরেক্ট টেস্ট স্যার ডাইরেক্ট টেস্ট বলতে কোনো মেশিনকে যদি আমরা ফুল লোডে রান করিয়ে সেই মেশিনকে যদি মানে কপার লস, কোর লস বা এফিসিয়েন্সি বার করি, তাকে ডাইরেক্ট লস বলে। ডাইরেক্ট টেস্টের উদাহরণ একটা দাও। ব্রেকিং টেস্ট। হুম, আর আর কি হতে পারে? আর একটা সব ভুলে গেলাম। ক্যালিব্রেটেড মেশিন টেস্ট। ঠিক আছে, ওটা পরে আমরা এক্সপ্লেন করব। দেবাশিস বলো, ইনডাইরেক্ট টেস্টিং এর উদাহরণ দাও একটা। ইনডাইরেক্ট টেস্টিং এর উদাহরণ দাও। সোয়াইনবার্ন টেস্ট এটা এটা কোন মেশিনের ক্ষেত্রে করছো? ওই ইয়েস মোটরের ক্ষেত্রে করছি, শান্ট মোটর। কি মোটর? ডিসি শান্ট মোটর। ডিসি শান্ট মোটর। হ্যাঁ, এখানে এক্ষেত্রে মেশিনটাকে কোন লোডে রান করাচ্ছ তুমি? স্যার নো লোডে রান করাচ্ছি, দিয়ে ওখান থেকে আমরা ওই কনস্ট্যান্ট লস যেটা সেটা বাই করছি। হুম, তারপরে স্পেসিফিকেশন দেখে ফুল লোডের মানে ফুল লোডে মানে এফিসিয়েন্সিটা ক্যালকুলেশন করছি। আচ্ছা ঠিক আছে। দীপ বলো, একটা রিজেনারেটিভ টেস্ট কাকে বলে? রিজেনারেটিভ টেস্টিং কাকে বলে? দীপ, দীপঙ্কর, হ্যাঁ স্যার। কস্তুরী, মুশারফ শেখ, ইয়েস স্যার। বলো রিজেনারেটিভ টেস্টিং কাকে বলে? স্যার একটা মোটরের আউটপুট নিয়ে আর একটা মোটরের জেনারেটরের ইনপুট হিসাবে কাজ করে সেটার আউটপুটটাকে প্রথমটার ইনপুট হিসাবে কাজ করে। আরেকবার বলো, মোটরটার আউটপুট কি পাও? মোটরের আউটপুটে কি পাওয়া যায়? কি এনার্জি? মেকানিক্যাল আউটপুট। মেকানিক্যাল আউটপুট দিয়ে সেটাকে কি করছো? ওটা জেনারেটরের ইনপুট হিসাবে কাজ করবে এবং জেনারেটরটা ওই ইলেকট্রিক্যাল আউটপুট আবার পুনরায় ওই মোটরটার ইনপুট হিসাবে কাজ করবে। ঠিক। তাহলে এই মেশিন মানে এখানে যে সাপ্লাইটা আছে, সাপ্লাইটার কি অবদান? সাপ্লাইটা কি করছে তাহলে? সাপ্লাইটা ওই লসটা যেটা হবে সেটা সাপ্লাই থেকে ডেলিভার হবে। সাপ্লাই থেকে ডেলিভার হবে। ঠিক ঠিক। এটা টেস্টের উদাহরণ নামটা কি বলতে পারবে? হপকিনসন্স। হপকিনসন্স টেস্ট। এটা কোন কোন মেশিনের ক্ষেত্রে করা হয়? একটা শান্ট মেশিন আর একটা সিরিজ মেশিন দুটোর ক্ষেত্রেই হয়। ডিসি সিরিজ মেশিন এবং শান্ট মেশিন দুটোর ক্ষেত্রে এটা করা হয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে বিভিন্ন ধরনের টেস্টিং এর যে মেথড, রিজেনারেটিভ মেথড, ইনডাইরেক্ট, ডাইরেক্ট মেথড। আচ্ছা, এবারে আমরা চলে আসবো যে আমাদের মেইনটেনেন্স পার্টে। মেইনটেনেন্সটা তো একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমরা জানো যে কোনো প্ল্যান্টে মেইনটেনেন্স করতে হয়, যে কোনো ইকুইপমেন্টের মেইনটেনেন্স করতে হয়। এই যে মেইনটেনেন্স, এটার বিভিন্ন প্রকারভেদ আছে। সেই বিভিন্ন প্রকারভেদগুলো কি কি? প্রথমত হচ্ছে রুটিন মেইনটেনেন্স, দেন প্রিভেন্টিভ মেইনটেনেন্স,
ব্রেকডাউন মেইনটেনেন্স, প্রোডাক্টিভ মেইনটেনেন্স এবং প্রেডিক্টিভ মেইনটেনেন্স। এই 5 রকমের মেইনটেনেন্স আছে। এবার আমরা এক এক করে এই প্রত্যেকটা মেইনটেনেন্সটা কি সেগুলো সম্পর্কে জানবো। প্রথমে আমরা দেখব রুটিন মেইনটেনেন্স। রুটিন মেইনটেনেন্স কাকে বলে? Now, this type of maintenance program consists mainly the maintenance which can be mostly carried out daily. That is, in case of electrical machine, cleaning of dust by blowers, etc., recording the load current, voltage, checking of earth connection, check on temperature, vibration, noise level, এটসেট্রা। এগুলো হচ্ছে রুটিন মেইনটেনেন্স। রুটিন মেইনটেনেন্স মানে তাহলে বুঝতে পারছো যেটা রুটিন মাফিক করতে হয়। রুটিন মাফিক মানে প্রত্যেক দিন করতে হয়। যে সমস্ত টেস্ট মোস্টলি ডেইলি করতে হয়, সবগুলো ডেইলি করতে হয় এরকম বলাটা ঠিক হবে না। বেশিরভাগ ক্ষেত্রে এটা রুটিন মেইনটেনেন্সটা ডেইলি করা উচিত। যেরকম কি এক্সাম্পল কি আছে না, ক্লিনিং অফ ডাস্ট বাই দ্য ব্লোয়ার্স, মানে কোনো মেশিন আছে, মেশিনের ওপরে হয়তো ধুলো জমছে, ধুলোটাকে প্রত্যেকদিন ডাস্ট দিয়ে ক্লিয়ার, মানে ডাস্ট জমছে, সেই ডাস্টটাকে প্রত্যেকদিন ব্লোয়ার দিয়ে ক্লিয়ার করে দেওয়া হলো। তাতে কি হলো, মেশিনের ওপরে ডাস্ট ডেলিকার ডেলি ক্লিয়ার হয়ে গেল, যার ফলে মেশিনটা ক্লিন থাকলো। আদারওয়াইজ মেশিনের মধ্যে সেই ডাস্ট ঢুকে গিয়ে মেশিনটার অপারেশনকে হ্যাম্পার করতে পারত। তাহলে ব্লোয়ার দিয়ে মেশিনটাকে প্রত্যেকদিন ক্লিন করে দেওয়া, এটাকে আমরা বলতে পারি রুটিন মেইনটেনেন্স। রেকর্ডিং অফ দ্য লোড কারেন্ট, যে মেশিনটা লোড কত ড্র করছে সেটাকে রেকর্ড করে রাখা। এটা তো জেনারেলি লোড কারেন্ট এবং ভোল্টেজ, এটা তো খুব কমন প্র্যাকটিস, যেটাকে জেনারেলি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় করা হয়। ঠিক আছে, তোমরা যদি কোনো সাবস্টেশন, ইলেকট্রিক্যাল সাবস্টেশনে যাও, তো সেখানে দেখতে পাবে সেখানে কিছু সার্কিট ব্রেকার থাকে এবং সেখানে ইলেকট্রিক্যাল অপারেটর থাকে। সেই ইলেকট্রিক্যাল অপারেটর প্রত্যেক ঘন্টায় ঘন্টায় প্রত্যেকটি ফিডার তার লোড মেজারমেন্ট করে। প্রত্যেকটি ফিডারের প্রত্যেক ঘন্টায়, সাপোজ এখন 12টা বাজবে, 12টার সময় একবার লোড মাপলো, 1টার সময় একবার লোড মাপলো। ঠিক আছে, এই লোড মাপা অর্থাৎ প্রত্যেকটা ফিডারের কত লোড আছে, সেরকম ইলেকট্রিক্যাল সাবস্টেশন ছাড়া যদি কোনো মোটর অপারেটর যদি থাকে, সেই মোটর অপারেটরের কাজ হবে যে প্যানেল থেকে মোটরের সাপ্লাই গেছে, সেই প্যানেল থেকে দেখে মোটরের লোড কারেন্ট কত আছে, কোন ফেজে কত কারেন্ট আছে, সেটাকে লিখে রাখা, নোট ডাউন করা একটা লগ বুকে। এটা হলো রুটিন মেইনটেনেন্সের মধ্যে পড়ে। শুধু ভোল্টেজটাকেও লিখতে হবে, লোডটাকেও লিখতে হবে, লোড কারেন্টটাকেও লিখতে হবে। এটা হচ্ছে রুটিন মেইনটেনেন্সের মধ্যে পড়ে। অনেক ক্ষেত্রে সাবস্টেশনে দেখতে পাওয়া যাবে তারা হয়তো এনার্জি মিটারের যে রিডিং সেটা দিনে 2বার করে বা 1বার করে লিখে রাখছে। শুধু হয়তো দুপুর 12টার সময় একবার এনার্জি মিটারের রিডিং লিখে রাখলো প্রত্যেকটা ফিডারে, আবার পরের দিন দুপুর 12টায় লিখবে। তার ফলে প্রত্যেক দিনকার কত কনজাম্পশন হলো সেগুলো জানা সম্ভব হবে। তাহলে এটাও এক ধরনের রুটিন মেইনটেনেন্স। এই ধরনের কার্যকলাপগুলো হচ্ছে রুটিন মেইনটেনেন্সের মধ্যে পড়ে। আর কি পড়ে? ক্লিনিং অফ দ্য ডাস্ট বাই দ্য ব্লোয়ার, এটা তো জানলে যে ডাস্ট যদি জমে থাকে সেটাকে ক্লিয়ার করে দেওয়া, এবং আর্থ যে কানেকশনস গুলো আছে, আর্থের কানেক্টিভিটি যেখানে যেখানে আছে, আর্থিং করা আছে যেখানে, সেখানকার আর্থ রেজিস্ট্যান্স গুলোকে মেজার করে নেওয়া। আর্থ টেস্টার আছে, আর্থ টেস্টারের মাধ্যমে আর্থের রেজিস্টিভিটি চেক করা। এটাও ডেলি করা উচিত, কারণ আর্থিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্টলেশনে। আর্থিং কন্ডিশন যদি খারাপ হয়, সেটার থেকে ইলেকট্রিক্যাল সেফটি হ্যাম্পার্ড হতে পারে, সেখান থেকে ইলেকট্রিক্যাল শক লাগতে পারে, ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টস হতে পারে। সুতরাং আর্থিংটা খুব ভাইটাল। ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের ক্ষেত্রে গুড প্র্যাকটিস হচ্ছে যে আর্থ রেজিস্ট্যান্সটাকে ডেলি মেজারমেন্ট করা। ঠিক আছে, যদি সম্ভব নাও হয় প্রত্যেক দিন, তাহলেও অন্তত একটা রুটিন অনুযায়ী রেগুলারলি মনিটর করাটা খুব জরুরি। আর্থ রেজিস্ট্যান্স এটা রুটিন মেইনটেনেন্সের মধ্যেই পড়ে। এবং যদি কোনো মোটর চলে বা কোনো ট্রান্সফরমার ধরো আছে, সেই সমস্ত জায়গাতে যেহেতু এগুলোতে হাই পাওয়ার দিয়ে জেনারেলি কাজ হয় এবং প্রচুর হিউজ কারেন্ট ড্র করে, তো টেন্ডেন্সি কি থাকে যে খুব বেশি গরম হয়ে যাওয়ার, এগুলোর টেন্ডেন্সি খুব বেশি হিট হয়ে যাওয়ার থাকে। তো জেনারেলি যে সমস্ত টার্মিনালগুলো এক্সেসিভলি হিট হতে পারে, যেমন মোটরের ক্ষেত্রে যে টার্মিনালে পাওয়ার সাপ্লাইটা কানেক্টেড আছে সেই কানেক্টার, অথবা ট্রান্সফরমারের ক্ষেত্রে যে টার্মিনালটা পাওয়ারের সঙ্গে কানেক্টেড আছে, লাইনের সঙ্গে যুক্ত আছে, যেখানে কেবল টার্মিনালটা যেখানে যুক্ত আছে,
অর্থাৎ ট্রান্সফরমারের যে বুশিং এর মাথা যেখানে এসে কানেক্টরটা জুড়ছে সেই সমস্ত জায়গাগুলো জেনারেলি খুব হিট হয়, বা ট্রান্সফরমারের যে বুশিং সেই পার্টগুলো খুব হিট হয়, বা সাবস্টেশনের মধ্যে যে সমস্ত জায়গায় মানে দুটো কন্ডাক্টর যুক্ত হয়ে আছে, যেখানে কানেকশন মানে কানেক্টর লাগানো আছে, একটা জায়গায় একটা কন্ডাক্টরের সঙ্গে আরেকটা কন্ডাক্টরকে কানেক্ট করা হয়েছে, সেখানে কানেক্টর লেগেছে। তো টেন্ডেন্সি কি থাকে যে এই কানেক্টর গুলো জেনারেলি খুব গরম হয়ে যায়। তো এগুলোর টেম্পারেচারটাকে মাপতে হবে। এবার ওইগুলোর টেম্পারেচার কি করে মাপবে, সেগুলোর জন্য তো আর থার্মোমিটার দিয়ে মাপা সম্ভব নয়, সেটার জন্য ডিজিটাল থার্মোমিটার থাকবে, ঠিক আছে, সেটার মাধ্যমে লেজার গাইডেড কিছু ডিজিটাল টেম্পারেচার মিটার থাকছে, যেগুলোর মাধ্যমে সেখানে কোথাও হটস্পট ফরমেশন হলে বিশেষত সেই সমস্ত জায়গাগুলো মনিটর করা, অথবা টেম্পারেচারগুলো সেখানে থার্মাল গানের মাধ্যমে মেজারমেন্ট করা, এগুলো হচ্ছে খুব জরুরি। এগুলো প্রত্যেকদিন করা উচিত। যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন যেগুলো হিউজ পাওয়ার এবং হিউজ কারেন্ট নিয়ে কাজ করে, সেখানে অন্তত দিনে একবার হলেও সেখানে থার্মাল গানের মাধ্যমে টেম্পারেচারটা চেক করা জরুরি। যদি টেম্পারেচারটা রেগুলারলি চেক করা যেতে থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে কোনো জায়গায় যদি এক্সেসিভলি গরম হয়ে যায়, যদি কোনো জায়গা এক্সেসিভলি গরম হয়ে যায় সেটাকে ইজিলি ধরে ফেলা সম্ভব হবে, এবং সেটার ফার্দার যদি মেনটেনেন্সের দরকার থাকে সেটাকে মেনটেনেন্স করা সম্ভব হবে, ঠিক আছে। সেটা হচ্ছে রুটিন, সেটা হচ্ছে ফার্দার পরের ব্যাপার। কিন্তু রুটিন কাজ হচ্ছে যে টেম্পারেচারগুলোকে অন্তত মেজারমেন্ট করা, এবং ভাইব্রেশন যদি হয় মোটরের ক্ষেত্রে বিশেষত ভাইব্রেশন হচ্ছে নাকি, মোটরটা খুব ভাইব্রেট করছে নাকি, সেটা দেখেই বোঝা যাবে, ফিজিক্যাল ইন্সপেকশন করেই বোঝা সম্ভব যে মোটরটা এক্সেসিভলি ভাইব্রেট করছে নাকি, বা মোটরের মধ্যে এক্সেসিভলি কোনো নয়েজ হচ্ছে নাকি, বা ট্রান্সফরমার থেকেও এক্সেসিভ কোনো অদ্ভুত শব্দ হচ্ছে নাকি। তো সেগুলোকে মনিটর রাখা, সেগুলোকে মনিটর করা, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল অপারেটর যারা থাকবে তাদেরই দায়িত্ব, এবং তারা এই কাজগুলো করবে। এই কাজগুলো হচ্ছে রুটিন মেইনটেনেন্সের মধ্যে পড়ে, অথবা কোনো জায়গায় ডেডিকেটেড মেইনটেনেন্স টিমও থাকতে পারে, সেই মেইনটেনেন্স টিমের কাজ হবে এগুলো করা। তাহলে বুঝতে পারলে যে বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যে ডাস্ট ক্লিয়ার করা, রেগুলারলি লোড কারেন্ট ভোল্টেজ এগুলোকে মেজারমেন্ট করা, আর্থিং কানেকশনটা ঠিক আছে নাকি চেক করা, টেম্পারেচার কোথায় আছে কিরকম আছে সেটাকে মেজারমেন্ট করা, কোনো এক্সেসিভ ভাইব্রেশন হচ্ছে নাকি বা কোনো সাউন্ড হচ্ছে নাকি সেগুলোকে মনিটর করা, এগুলো হচ্ছে রুটিন মেইনটেনেন্সের মধ্যে পড়ে। এগুলো জেনারেলি ডেলি করতে হয়। আরেক ধরনের মেইনটেনেন্স হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স। প্রিভেন্ট মানেটা কি? প্রিভেন্ট মানে হচ্ছে বাধা দেওয়া, আটকানো, আটকে দেওয়া। কাকে আটকাবে? মানে এটা হচ্ছে ব্রেকডাউন যাতে না হয়, সেই ব্রেকডাউনটাকে প্রিভেন্ট করবার জন্য এই মেইনটেনেন্স করা হচ্ছে। তাহলে প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা কি রকম জিনিস? ইট ইজ প্ল্যান্ড অ্যান্ড ওয়েল অর্গানাইজড schedule of maintenance which is carried out to prevent maintenance. The maintenance which can be carried out each week, fortnightly, monthly, quarterly, yearly, 2-yearly or 5-yearly. This will consist of inspection of the loose parts, ventilation, oiling, greasing program, cleaning of the coils, replacement of the weared out parts and repairs if necessary, which will not allow the major faults to develop and cause breakdown of the equipment. এখানে অনেকগুলো কথা বলেছে। প্রথমে বলছে এটা হচ্ছে একটা প্ল্যান্ড এবং ওয়েল অর্গানাইজড শিডিউল অফ মেইনটেনেন্স। মানে এই মেইনটেনেন্সটা হঠাৎ করে হয় না, এটার জন্য প্রপার প্ল্যানিং করতে হয় এবং এটার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হয়। ওয়েল অর্গানাইজড শিডিউল। এই মেইনটেনেন্সটা জেনারেলি কখন করা হয় এটা ডিপেন্ড করছে কোথায় করা হচ্ছে তার উপরে। কোনো কোনো জায়গায় এটা প্রত্যেক সপ্তাহে করা যেতে পারে, এমন হয় কোনো কোনো প্ল্যান্ট হয়তো এরকম হয় যে সপ্তাহে 6 দিন চলে, একদিন ছুটি থাকে, এই ছুটির দিনে মেইনটেনেন্স করলো যেখানে দরকার, এটা উইকলি মেইনটেনেন্স হয়ে গেল, প্রিভেন্টিভ মেইনটেনেন্স। কোনো জায়গায় হয়তো এটা ফোর্টনাইটলি মানে মাসে 2 বার করে করা হয়, কোনো জায়গায় হয়তো মাসে 1 বার করে করা হয় কোনো মেইনটেনেন্স, কোনো জায়গায় হয়তো 3 মাসে 1 বার, কোথাও হয়তো বছরে 1 বার, 2 বছরে 1 বার বা 5 বছরে 1 বার। এগুলো নির্ভর করছে যে কোন পার্টের করছে এবং কিরকম জায়গায় সেই ইকুইপমেন্টটা ইউজ হচ্ছে তার উপরে নির্ভর করছে এগুলো।
এখানে অ্যাকচুয়ালি করাটা কি হয়, প্রিভেন্টিভ মেইনটেনেন্স করা হচ্ছে যে কোনো জায়গায় কোনো লুজ পার্ট আছে নাকি, লুজ কানেকশন থাকলে আমরা জানি সেখানে স্পার্কিং হতে পারে, সুতরাং লুজ পার্ট থাকলে সেটাকে টাইটেন করাটা একান্তই দরকার। ভেন্টিলেশন অর্থাৎ এয়ারের সার্কুলেশনটা ঠিকঠাক আছে নাকি, গ্রিজ ঠিক মতো করা আছে নাকি, গ্রিজিং ঠিক মতো করা আছে নাকি, যদি গ্রিজিং ঠিক মতো না থাকে তাহলে ফ্রিকশন হবে এবং সেক্ষেত্রে মোটরের ক্ষেত্রে রোটেশনে প্রবলেম দেখা দেবে। কয়েলগুলোকে ক্লিন করা, এইগুলো দেখো, এই কয়েল ক্লিনিং মানে মোটরের ক্ষেত্রে কয়েলগুলোকে ক্লিনিং করা, বা ট্রান্সফরমারের ক্ষেত্রেও কয়েলগুলোকে তুলে ক্লিন করা, বা রিপ্লেসমেন্ট অফ দ্য ওয়্যার্ড পার্টস, যদি কোনো জায়গা ক্ষয়ে গিয়ে থাকে সেটাকে রিপ্লেস করে নতুন করে দেওয়া। ঠিক আছে, এই সমস্ত কাজগুলো হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্সের মধ্যে পড়ে। মানে এগুলো না করলে যে ওটা চলছিল না এরকম নয়, কোনো ইকুইপমেন্ট চলছে না এরকম নয়, আমি যদি এই প্রিভেন্টিভ মেইনটেনেন্স না করি তাও চলবে, কিন্তু তাও করা হচ্ছে কেন, তাও করা হচ্ছে যাতে আগে থেকেই আমরা এটা করে রাখলে পরে আর বড় ব্রেকডাউন কিছু হবে না, পরে আর বড় রকম কোনো ব্রেকডাউনটা হবে না। এটা হচ্ছে প্ল্যান মাফিক এবং ওয়েল অর্গানাইজড ম্যানারে করা হয়ে থাকে। এখানে জেনারেলি কিছু মোটরের ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া হয়েছে, শুধু মোটর কেন, যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রেই করা হয়। যে কোনো সাবস্টেশনের যদি আমরা দেখি, সেখানে যে কারেন্ট ট্রান্সফরমার আছে, পোটেনশিয়াল ট্রান্সফরমার আছে, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার আছে, SF6 সার্কিট ব্রেকার আছে, ইনডোর সুইচ গিয়ার আছে, কিছু আউটডোর কিছু আছে, কিছু কন্ট্রোল অ্যান্ড রিলে প্যানেল আছে, কিছু ট্রান্সফরমার আছে। এই প্রত্যেকটা ইকুইপমেন্টের মধ্যে কিছু কিছু জায়গায় কানেকশন আছে, প্রত্যেকটা জায়গায় কিছু ইলেকট্রিক্যাল ওয়্যারস বা কেবলস কানেক্টেড আছে। এবার সেই কানেকশনগুলোকে টাইটেন করা, কোথাও গ্রিজিং করবার দরকার হলে গ্রিজিং করা, কোনো জায়গা যদি ক্ষয় হয়ে গিয়ে থাকে রিপ্লেসমেন্ট করার দরকার থাকে রিপ্লেস করে দেওয়া, এই সমস্ত কাজগুলো যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তোমরা যে কোনো জায়গায় যেখানে দেখবে যে বিভিন্ন পাওয়ার স্টেশন থেকে মাঝে মধ্যে প্রিভিয়াসলি এটা ঘোষণা করে দেওয়া হয় যে এই দিন এই সময় থেকে এই সময় পাওয়ার বন্ধ থাকবে। ঠিক আছে, সেই সময় তারা কি করে, সেই সময় তারা বিভিন্ন রকমের প্রিভেন্টিভ মেইনটেনেন্স করে। কোনো সময় হয়তো পাওয়ার স্টেশনের যারা পার্সোনেল তারা কিছু গাছপালা, যেগুলো রাস্তার ধারে যে গাছপালা আছে সেগুলোকে ট্রিমিং করে। ঠিক আছে, কোনো জায়গায় হয়তো পোল যদি হেলে গিয়ে থাকে সেগুলোকে সোজা করে, বা কোথাও যদি কন্ডাক্টর প্রচুর নিচু হয়ে গিয়ে থাকে সেগুলোকে সোজা করে। এগুলো করার উদ্দেশ্য হচ্ছে যাতে এর থেকে পরবর্তী ক্ষেত্রে কোনো ফার্দার ব্রেকডাউন না হয় বা কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়। এগুলোকে ওয়েল অর্গানাইজড ওয়েতে করা হয় এবং প্রিভিয়াসলি মানে প্ল্যানিং করে তবে করা হয়, এবং সেগুলো জেনারেলি সবাইকে জানিয়ে তবে করা হয়। জেনারেলি তোমরা দেখবে বছরে দুবার করে এরকম করা হয়ে থাকে। তোমাদের ইলেকট্রিক্যাল যে পাওয়ার সাপ্লাই সেগুলো হয়তো এই বছরের দুবার এই সময়ে হয়তো কয়েকদিন, কোনো পার্টিকুলার 3-4 দিন হয়তো পাওয়ার সাপ্লাই বন্ধ থাকে। এগুলো হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স। এরকম সমস্ত ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের ক্ষেত্রেই করা হয়ে থাকে। সেটা কত ফ্রিকোয়েন্সিতে করা হবে, 1 বছর অন্তর করবে না 3 মাস অন্তর না 6 মাস অন্তর, সেটা ডিপেন্ড করছে কোন জায়গায় সেটা আছে, তার কতটা গুরুত্ব আছে, এবং সেটা করার মানে শাটডাউন পাওয়ার সুযোগ কতটা আছে, এই সমস্ত ফ্যাক্টরের উপরে। এগুলো হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্সের মধ্যে পড়ে। নেক্সট কি টাইপ অফ মেইনটেনেন্স হচ্ছে ব্রেকডাউন মেইনটেনেন্স। Breakdown maintenance টা কি? This type of maintenance is to be carried out immediately when a breakdown or fault takes place. Such type of fault may develop due to short circuit fault in the windings, earth fault failure of bearings in the rotating machines. Earth fault মানে এখানে earth fault অথবা failure of the bearings, টার্মটা এরকম হবে যে কোনো জায়গায় এটা কি কি কারণে হতে পারে এই ধরনের ফল্ট, না কোনো জায়গায় হয়তো শর্ট সার্কিট হয়ে গেল ওয়াইন্ডিং এর মধ্যে। শর্ট সার্কিট যদি হয়ে যায় তখন তো আর কোনো মতেই সেই ডিভাইসটাকে বা সেই ইকুইপমেন্টটাকে চালানো সম্ভব নয়। শর্ট সার্কিটের রিজনটাকে আগে এলিমিনেট করে তবে গিয়ে ওটাকে চালানো সম্ভব। এখন ওয়াইন্ডিং এর মধ্যেই যদি শর্ট সার্কিট হয়ে যায়, সেটা ট্রান্সফরমারেই হোক কি তোমার মোটরেই হোক, ওয়াইন্ডিং শর্ট সার্কিট যদি হয়ে যায় কোনোভাবেই তো আর ওটাকে চালানো যাবে না। দুটো ধরো রেড ফেজের সঙ্গে ইয়েলো ফেজ শর্ট সার্কিট হয়ে গেছে মোটরের মধ্যে, সেটাকে তুমি আর বাইরে থেকে কিভাবে ওটাকে ঠিক করবে? সেটাকে খুলে সম্পূর্ণরূপে ডিসম্যান্টেল করে তারপরে তার রিপেয়ারিং করে তবে আবার ওই মেশিনটাকে চার্জ করা যাবে, এবং এইটাকে ইমিডিয়েটলি করতে হবে। যদি এই মেশিনটাকে আমার সারা কাজ না চলে তাহলে এই মেশিনটা যদি ব্রেকডাউন হয়ে যায় সেটাকে ইমিডিয়েটলি সারাতে হবে।
ইমিডিয়েটলি সারিয়ে তারপরে আবার আমরা মেশিনটাকে চালাতে পারবো। এটা আমার হতে পারে শর্ট সার্কিট বিটুইন দ্য ওয়াইন্ডিং, তার জন্য হতে পারে। আর্থ ফল্টের জন্য হতে পারে। আর্থ ফল্ট মানে কি, ধরো কোনো মোটর বা কোনো ট্রান্সফরমার, তার ওয়াইন্ডিং হয়তো শর্ট হয়ে গেছে তার বডিটার সঙ্গে, তার যে ট্যাঙ্কটা আছে, ট্রান্সফরমারের ক্ষেত্রে ট্যাঙ্ক আছে বা মোটরের ক্ষেত্রে মোটরের যে বডি আছে বা ফ্রেম আছে তার সঙ্গে টাচ হয়ে গেছে, এটা একটা আর্থ ফল্ট তৈরি করেছে। এখন শর্ট যদি হয়ে গিয়ে থাকে, কি কারণে শর্ট হয়েছে সেটাকে তাকে খুলতে হবে, সেই তারটাকে বা সেই জায়গাটাকে ঠিক মতো মেরামতি তো করতে হবে, তারপরে আমরা ওটাকে আবার চালু করাতে পারবো। বা যদি কোনো রোটেটিং মেশিন মানে কোনো মোটরের ক্ষেত্রে যদি বিয়ারিংটা ফেল করে যায়, বিয়ারিং এর যদি কোনো ড্যামেজ হয়ে যায়, তাহলে সেই বিয়ারিং ড্যামেজ অবস্থায় মোটরটাকে চালিয়ে কোনো লাভ নেই, কারণ সেই মোটরের আমরা কোনো লোড অ্যাপ্লাই করতেই পারবো না। তাহলে বিয়ারিং খারাপ হয়ে গেলেও মোটরটা ব্রেকডাউনই হয়ে গেল, তাহলে সেইটাকেও না সারালে আমরা কিন্তু মেইনটেনেন্স ছাড়া কাজ করতে পারবো না, মেইনটেনেন্স ছাড়া সেই মোটরটাকে চালাতে পারবো না। তার মানে দেখো, ব্রেকডাউনের কারণ কিন্তু ইলেকট্রিক্যাল ফল্টও হতে পারে, মেকানিক্যাল ফল্টও হতে পারে। এই যে শর্ট সার্কিট বলা হচ্ছে ওয়াইন্ডিং এর মধ্যে বা আর্ক ফল্ট যেটা বলা হচ্ছে, এগুলো কিন্তু সব ইলেকট্রিক্যাল ফল্ট। আবার ফেলিওর অফ দ্য বিয়ারিং ইন দ্য রোটেটিং মেশিন, এই বিয়ারিং ফল্ট হচ্ছে একটা মেকানিক্যাল ফল্ট। তাহলে ব্রেকডাউনের কারণ ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল দুরকমই হতে পারে, কিন্তু যাই হোক এই ব্রেকডাউন যদি হয় তার জন্য যে মেইনটেনেন্স সেটাকে করতে হবে ইমিডিয়েটলি। এটার জন্য আর প্ল্যানিং বা শিডিউল বানিয়ে কোনো লাভ নেই, এটাকে ইমিডিয়েটলি করতে হবে। আর ব্রেকডাউন মেইনটেনেন্স এখানে কি করতে হয় না, ইমিডিয়েট স্টেপস আর টু বি টেকেন টু রিপেয়ার দ্য ফল্ট। রিওয়াইন্ডিং ইজ ক্যারিড আউট ইফ ওয়াইন্ডিং ইজ বার্নড আউট অর ফল্টি পার্টস আর রিপ্লেসড ইমিডিয়েটলি। যদি দেখা যায় যে মোটরের ওয়াইন্ডিং বা ট্রান্সফরমারের ওয়াইন্ডিং কমপ্লিটলি ড্যামেজড হয়ে গেছে, রিওয়াইন্ডিং করতে হবে, মানে নতুন করে আবার ওয়াইন্ডিং করতে হবে, তাহলে করতে হবে সেই কাজটা যত দ্রুত সম্ভব সেখানে করে ফেলতে হবে। সেটার জন্য যদি কোনো রিপেয়ারারের কাছে পাঠাতে হয় বা কোনো রিপেয়ারিং কোম্পানির কাছে পাঠাতে হয় সেই প্রোডাক্টটাকে, সেটাও করতে হবে। তার মানে ব্রেকডাউন হয়ে গেলে তখন এই কি কারণে ব্রেকডাউন হলো সেটাকে আইডেন্টিফাই করাটুকু হচ্ছে আমাদের যারা সুপারভাইজার বা তোমরা যারা সুপারভাইজারের কাজ করবে তাদের কাজ হচ্ছে প্রথমত হচ্ছে কি কারণে ফল্টটা হলো সেটাকে আইডেন্টিফাই করা। কি কারণে হয়েছে, মেকানিক্যাল কারণে হয়েছে না ইলেকট্রিক্যাল কারণে হয়েছে, সেটাকে আইডেন্টিফাই করলে, যদি দেখো ইলেকট্রিক্যাল কারণে হয়েছে, তারপরে তোমাকে বার করতে হবে ইলেকট্রিক্যাল কারণটা কোথায় হয়েছে, ওয়াইন্ডিং এর মধ্যে হয়েছে না কোরের মধ্যে হয়েছে, কোথায় হয়েছে। এবার সেইটাকে আইডেন্টিফাই করার কিছু টেকনিক্স আছে, সেগুলো পরে বলা হবে। এবার সেই টেকনিক অনুযায়ী যখন তোমরা আইডেন্টিফাই করে ফেললে, যদি কোনো স্মল ফল্ট হয় যেটাকে তোমার ওয়ার্কম্যান যারা আছে তাদেরকে দিয়ে সারানো সম্ভব, তাহলে সারিয়ে নেওয়া হবে। আর যদি দেখা যায় যে মেজর ফল্ট হয়েছে যেটা সেখানে সারানো সম্ভব নয়, সেক্ষেত্রে তোমাদের দায়িত্ব হবে যে কম্পিটেন্ট পার্সনসকে জানানো, বা তোমাদের উপরেই যদি দায়িত্ব থাকে তাহলে সেই মতো উপযুক্ত যে রিপেয়ারিং কোম্পানি বা রিপেয়ারার যারা আছে তাদের কাছে প্রোডাক্টটাকে পাঠানো, এবং তারপরে যত তাড়াতাড়ি হোক সেটাকে রিপেয়ারিং করে পুনরায় রিইনস্টল করা। ঠিক আছে, এবার এই ব্রেকডাউন এটা তো হলো যে ইকুইপমেন্টটা ড্যামেজ হয়ে গেছে সেটাকে সারানোর একটা পার্ট। এটা ছাড়াও কিন্তু আরো কিছু কাজ করে নিতে হবে, আরো কিছু কাজ কিন্তু এই ব্রেকডাউন মেইনটেনেন্সের সময় করে ফেলতে হবে। যেমন হচ্ছে টাইটনেস অফ দ্য স্টেশনারি পার্টস চেকড। যদি কোনো ফল্ট হয়ে যায় সেই সময় তো ইকুইপমেন্টটা এমনিতে রিপেয়ার করতেই হচ্ছে, তার যদি পুরো ওভারহলিংও দরকার হয় সেটা করতেই হচ্ছে, তার মানে সেই মেশিনটা সে সময় চলছে না, তার মানে ওই জায়গাটা তোমাদের কাছে পুরোপুরি অ্যাক্সেসিবল হয়ে গেল। যদি রানিং কন্ডিশনে থাকতো ওখানে গিয়ে তো আর রানিং কন্ডিশনে টাইটনেস চেক করা সম্ভব হতো না, কিন্তু যখন ওটা খুলে নেওয়া হয়েছে বা রিপেয়ারিং চলছে সেই পরিস্থিতিতে ওই ইকুইপমেন্টটা তোমাদের কাছে সম্পূর্ণ অ্যাক্সেসিবল। তাহলে সেই সময় গিয়ে কি কি করে নিতে হবে না, কোনো স্টেশনারি পার্টস যেটা আছে মোটরের ক্ষেত্রে, যে সমস্ত জায়গাগুলো ফিক্সড, যেগুলো ঘুরছে না, সেই জায়গাগুলোর টাইটনেস ঠিকঠাক আছে নাকি চেক করে নিতে পারো। Then it is also checked that the moving parts are free to move and there is no damage to it. যেটা মুভ করছে যে পার্টটা বা যেটা রোটেট করছে ওই পার্টগুলো ফ্রিলি রোটেট করতে পারছে নাকি। যদি ফ্রিলি না পারে তাহলে কোথাও কোনো জ্যাম হচ্ছে নাকি সেটাকেও চেক করে নেওয়া যেতে পারে। তারপরে দেখতে হবে যে ফল্টটা কি কারণে হয়েছে। অনেক সময় দেখা যায় যে হয়তো কোনো লিজার্ড মানে যেমন টিকটিকি বা ইঁদুর এই জাতীয় কোনো প্রাণী হয়তো ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের মধ্যে ঢুকে পড়েছে। এবার ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের মধ্যে যদি এরা ঢুকে পড়ে যে দুটো ফেজের মধ্যে ইন্টারটার্ন অনেক সময় শর্ট করে দেয়, এটা একটা ফল্ট, এটাও একটা ইলেকট্রিক্যাল ফল্ট যেটা কিনা তোমার ব্রেকডাউনের কারণ ঘটিয়ে দেবে। এবার এই ধরনের ফল্ট যদি হয়
তাহলে তার কারণটা কি? কারণ হচ্ছে ওইগুলো ঢুকে পড়া। তাহলে ওই ঢুকে পড়াগুলোকে আটকাতে হবে। সেটা আটকানো করবার জন্য তোমাকে দেখতে হবে তোমার যে প্যানেল আছে বা এনক্লোজার যেটা আছে সেখানে কোনো এরকম প্রভিশন আছে নাকি যে কোনো বাইরে থেকে কোনো এক্সটার্নাল এলিমেন্ট সেখানে ঢুকে পড়তে পারে। যদি থাকে সেটাকে বুঝিয়ে ফেলতে হবে, সেটাকে এলিমিনেট করতে হবে। ঠিক আছে? এবং তারপরে হচ্ছে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন এবং সারাউন্ডিং, যেখানে ওই মেশিনটা কাজ করছে সেটাকেও একটু চেক করে নিতে হবে যে সেই পরিবেশে এমন কোনো পরিস্থিতি কি হচ্ছে যে সেই পরিবেশের জন্য মেশিনটার এত বারবার ব্রেকডাউন হচ্ছে। সেটা কি হচ্ছে? হয়তো কোনো জায়গায় হয়তো প্রচুর ডাস্ট আছে, প্রচুর ডাস্টি এনভায়রনমেন্ট, প্রচুর ধুলো মোটরের মধ্যে ঢুকে গিয়ে জ্যাম করে দিচ্ছে, মোটরের রোটেশন ঘটতে দিচ্ছে না। তাহলে সেই জায়গাতে মোটরটাকে রাখা চলবে না, বা সেটার পরিবর্তে অল্টারনেটিভ কোনো জায়গা আছে কি যেখানে মোটরটাকে রেখে কাজ চালানো যেতে পারে। তাহলে সেইগুলোকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? তো অ্যাটমসফিয়ারিক কন্ডিশন এবং সারাউন্ডিংটাকেও চেক করে নিতে হবে। এই ব্রেকডাউন মেনটেন্যান্সের সুযোগে এই সমস্ত কাজগুলোকেও করে ফেলতে হবে। তাহলে ব্রেকডাউন মেনটেন্যান্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন হয়ে যাচ্ছে ব্রেকডাউন তখন ইমিডিয়েটলি মেনটেন্যান্স প্রসেসটাকে স্টার্ট করে নিতে হবে। যদি কোনো রিপেয়ারের কাছে পাঠানোর দরকার হয় পাঠিয়ে ফেলতে হবে। যদি রিওয়াইন্ডিং করার দরকার থাকে রিওয়াইন্ডিংও করে নিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কিছু কিছু চেকস আছে, এরকম হচ্ছে কোনো স্টেশনারি মানে যেগুলো হচ্ছে ফিক্সড পার্ট সেগুলোর টাইটনেস ঠিক আছে নাকি, যেগুলো রোটেটিং পার্ট ঠিকমতো রোটেট করতে পারছে নাকি, এই সমস্ত ব্যাপারগুলো চেক করে নিতে হবে। এনভায়রনমেন্টাল যে কন্ডিশন বা সারাউন্ডিং যে কন্ডিশনস সেগুলোকে একবার দেখে নিতে হবে। এবং যদি কোনো বিশেষ কারণবশত বারবার ফল্ট ঘটে থাকে তাহলে সেই কারণটাকে যাতে এলিমিনেট করা যায়, কারণটা যেন না থাকে, সেইটাকে সুনিশ্চিত করাটাও হচ্ছে ব্রেকডাউন মেইনটেনেন্সের মধ্যে পার্ট। কারণ একবার ব্রেকডাউন হয়ে গেছে মানেই যে আমরা বারবার ওটাকে অ্যালাউ করতে পারি তা নয়। কারণ যত ব্রেকডাউন হবে তত সেই প্ল্যান্টের প্রোডাক্টিভিটি নষ্ট হবে, তত প্রোডাকশন কম হবে। সুতরাং ব্রেকডাউন বারবার হতে দেওয়া যাবে না, সেটাকে যত সম্ভব মিনিমাইজ করতে হবে। ব্রেকডাউন মেনটেন্যান্স হচ্ছে লাস্ট বা লিস্ট প্রায়োরিটি বলে যেতে পারে। কারণ আমরা সবসময় চাইবো যে বাকি যে মেনটেন্যান্স গুলো আছে, রুটিন মেনটেন্যান্স, প্রোডাক্টিভ মেনটেন্যান্স বা প্রিভেন্টিভ মেনটেন্যান্স, এগুলো করে যেন ব্রেকডাউন কোনোভাবেই না হয় সেটা সুনিশ্চিত করা, সেটাই হবে মেন কাজ। কিন্তু তা সত্ত্বেও যদি ব্রেকডাউন হয়ে যায় তখন তো সেটা করতেই হবে, কিন্তু চেষ্টা করতে হবে যেন ওটা না হয়। ঠিক আছে? আজকে তাহলে আমরা মূলত তিন রকম ব্রেকডাউন বা তিন ধরনের মেইনটেনেন্স নিয়ে ডিসকাশন করলাম। একটা হচ্ছে রুটিন মেইনটেনেন্স, একটা হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স, আর একটা হচ্ছে ব্রেকডাউন মেইনটেনেন্স। বাকি যে দু ধরনের মেইনটেনেন্স আছে প্রোডাক্টিভ এবং প্রেডিক্টিভ, এই দুটো আমরা পরের ক্লাসে ডিসকাস করব। আচ্ছা, আজকে নয়ন রঞ্জন দাস তুমি একটু বলো স্যার বলুন। এই যে বিভিন্ন রকমের কি কি মেইনটেনেন্সের নাম তুমি জানলে বলো আজকে। আজকে রুটিন মেইনটেনেন্স, প্রিভেন্টিভ আর ব্রেকডাউন। রুটিন মেইনটেনেন্স, প্রিভেন্টিভ আর ব্রেকডাউন মেইনটেনেন্স, এই তিনটে তুমি জানতে পেরেছো। তার মধ্যে রুটিন মেইনটেনেন্সটা কিরকম ফ্রিকোয়েন্সিটা করা উচিত, মানে কবে কবে করা উচিত? প্রতিদিনই করতে হবে। প্রতিদিনই পারলে করতে হবে। ঠিক। হ্যাঁ স্যার। আচ্ছা রফিকুল বলো, কটা রুটিন মেইনটেনেন্সের উদাহরণ দিতে পারবে যেটা করতে হয়? হ্যাঁ স্যার, বলো, উদাহরণ দাও দেখি। মেশিনের ওপর ডাস্ট জমে আছে তা ক্লিয়ার করা, এবং ভোল্টেজ, লোড, কারেন্ট রেকর্ড করতে হবে, এবং আর্থ রেজিস্ট্যান্স মেজার করতে হবে। বাহ, ভেরি গুড। আচ্ছা আচ্ছা রাহুল বলো, প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা কি জিনিস? আচ্ছা, প্রিভেন্টিভ মেইনটেনেন্স হচ্ছে যেন কোনো রকম ফেলিয়ার হয়ে ব্রেকডাউন যেন না হয়ে যায়, তার আগে থেকে ব্যবস্থা করে রাখা যেন না হয়, সেরকম মেইনটেনেন্স। মানে এটা কি কোনো তুমি হঠাৎ করে মনে হলো প্রিভেন্টিভ না না স্যার, এটা প্রি প্ল্যান থাকে, এটা প্রি প্ল্যান থাকে, আগে থেকে প্ল্যান করা থাকে যে 1 বছর পর বা 5 বছর পর এটা হবে, বা 6 মাস পর বা 2 মাস পর বা মাসে মাসে হবে, এগুলো প্ল্যানিং করতে হবে এবং তারপরে সবাইকে ইনফর্ম করতে হবে। তারা যারা ওর সঙ্গে রিলেটেড আছে সবাইকে কিন্তু জানিয়ে করতে হবে, ইনফরমেশন যেন সবার কাছে থাকে। আর ব্রেকডাউন, রাজীব পাল বলো, ব্রেকডাউন মেইনটেনেন্সটা কখন করবে? রাজীব? সাঁতরা বলো, ব্রেকডাউন মেইনটেনেন্স কখন করবে? আচ্ছা রাজীব বলো, ব্রেকডাউন মেইনটেনেন্স কখন করবে?
স্যার ব্রেকডাউন মেনটেন্যান্স যখন দেখবো যে স্যার রুটিন মেনটেন্যান্সের মধ্যে দেখবো যে কোনো ফল্ট আরে হয়েছে, তখন স্যার রুটিন ব্রেকডাউন মেনটেন্যান্স করবো। ব্রেকডাউন মেনটেন্যান্স যখন ফল্ট হয়ে যাবে তখন করবে। এটা কি মানে এটা কি টাইম নিয়ে করবে না এটা ইমিডিয়েটলি করতে হবে? ব্রেকডাউন হয়ে যাওয়ার না পরে স্যার টাইম নেই, টাইম নিয়ে টাইম নেই, করবে? ইমিডিয়েট করতে হবে। ইমিডিয়েটলি করতে হবে, টাইম আর নেই গো, ব্রেকডাউন হয়ে গেছে তো তখন তো আর কোনো উপায় নেই, তখন হ্যাঁ ইমিডিয়েটলি স্যার, হ্যাঁ করতে স্যার, হবে ওটাকে। ঠিক আছে, ব্রেকডাউন মেনটেন্যান্স ইমিডিয়েটলি করতে হবে। ঠিক আছে, তো পরের দিন আমরা পরবর্তী মেনটেন্যান্স শিডিউল গুলো দেখবো এবং তাদের কি অ্যাডভান্টেজ, কত ফ্রিকোয়েন্সিতে করতে হয় সেটাও দেখে নেবো।